আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত। তো আমরা আজকে আলোচনা করব বেসিক ইলেকট্রিসিটি সুপার সাজেশন। দেখেন, এই বেসিক ইলেকট্রিসিটির আমি যে আজকে সাজেশনটা দিব এবং প্রত্যেকটা সাজেশন আবার সলভ আমি করে দিব আপনার এই ক্লাস থেকে। এই ক্লাস স্যার আমাদের যেহেতু আমাদের বেসিক ইলেকট্রিসিটি 90 মার্কের পরীক্ষা হবে, এই ক্লাস থেকে আপনি মিনিমাম হলো কিন্তু 50 নাম্বার কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো 50 টোটাল বই পড়ে কিন্তু আপনি 90 পাবেন, আর আজকে একটা ক্লাসে পাবেন ইনশাল্লাহ আপনি মিনিমাম হলেও 50। তো আসলে ক্লাসটা কত গুরুত্বপূর্ণ সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো এটা ধৈর্য ধরে ক্লাসটা দেখবেন, কারণ ক্লাসটা কিন্তু লং হবে, মিনিমাম স্যার 1 থেকে 1.5 ঘন্টা। অবশ্যই আপনার স্যার 1 থেকে 1.5 ঘন্টা ক্লাসটা দেখতে হবে যদি আপনি এই সাবজেক্টে যদি 50 মার্ক পেতে চান। মানে যারা পড়াশোনা করেন না, যেহেতু আজকে আমাদের পরীক্ষা ছিল, পরীক্ষা কিন্তু পেছায় গেছে, ঠিক আছে? ওকে, খেয়াল করুন। এখন প্রথমত স্যার সাজেশনটা আগে বুঝেন ভালো করে, যে আমরা প্রথমত যেটা দেখবো যে আমাদের কোন কোন অধ্যায় থেকে আমাদের রচনামূলক উঠবে সেগুলো আমাদের ভালোভাবে বুঝতে হবে। দেখেন, আমাদের রচনামূলক উঠবে স্যার আমাদের তৃতীয় অধ্যায়। কোন অধ্যায়? তৃতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়। এই 3 অধ্যায় থেকে 3টা অবশ্যই উঠবে এবং 3টা ম্যাথ উঠবে, 3টা। তারপর আসবে স্যার অষ্টম অধ্যায়, তারপর আসবে স্যার আমাদের 11তম অধ্যায়। আর এই 5টা অধ্যায় থেকে 5টা কনফার্ম থাকবে, কারণ আমাদের রচনামূলক থাকবে কিন্তু স্যার 7টা। তাহলে 3, 5, 6 এই 3টা থেকে 3টা ম্যাথ থাকবে এবং তৃতীয় অধ্যায় থেকে কিন্তু প্রমাণও থাকতে পারে। তারপর আসছে স্যার আমাদের এখান থেকে যে 12 অধ্যায়, আর এখান থেকে আসবে স্যার আমাদের 9 অধ্যায়। 9 অধ্যায়, এই 12 এবং 9 এই দুইটা মিলে কিন্তু যেখানে একটা থাকবে। আর আমাদের লাস্টে আছে স্যার 14 অধ্যায়। এখানে আমি 14 এখানে লিখি, এই 14 অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। 14 অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে কিন্তু আমাদের প্রমাণ থাকবে, যে কোনো একটা প্রমাণ কিন্তু থাকবে। তাহলে আমাদের রচনামূলকের জন্য আমরা ধরেন এই অধ্যায়গুলো যদি বাদও যদি দেই, এগুলো যদি আমরা যদি বাদও যদি দেই, তাহলে রচনামূলকের জন্য আমরা মিনিমাম কয়টা অধ্যায় পড়বো? এই 5টা অধ্যায়। 3, 5, 6, 8, 11 এই 5টা থেকে কিন্তু স্যার 5 8 40। বুঝতে পারছেন? 5 8 40। 14 অধ্যায় থেকে একটা প্রমাণ আছে, ফ্যারাডের সূত্রের প্রমাণ, ওটা কিন্তু আসবে। তাহলে আমরা যদি সুপার সাজেশন নিয়ে আলোচনা করতেছি, তাহলে প্রথমত কথা হচ্ছে আমরা এই বইয়ের যতগুলো প্রমাণ আছে প্রমাণগুলো আমরা আগে করব, তারপরে ম্যাথ গুলো করব, ঠিক আছে? ওকে। তো দেখেন, প্রথমত স্যার আমরা যেটা করব সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের একটা প্রমাণ আছে। দ্বিতীয় অধ্যায়, এটা সবাই আমরা করছি অলরেডি। দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় প্রমাণ হচ্ছে স্যার আমাদের যে প্রমাণ করো যে, প্রমাণ করো যে আর ইজ ইকুয়াল টু রো এল বাই কত এ। এটাকে আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। আর এটাকে যদি প্রমাণ করতে হয়, দেখেন এখন কিন্তু প্রমাণ যেহেতু এটা 3 মার্কের, এটা আপনি অনেক বড় লিখলেও 3 পাবেন, মিডিয়াম লিখলেও কিন্তু 3 পাবেন। তো সেক্ষেত্রে আপনার বড় করার কোনো দরকার নেই। তা আপনি দেখেন, এই যদি একটা পরিবাহী যদি হয়ে থাকে, একটু খেয়াল করি, এই যদি একটা পরিবাহী হয়ে থাকে, তাহলে পরিবাহীর এখান থেকে কারেন্ট যাচ্ছে, কারেন্ট হলো আই, এটা হলো রেজিস্ট্যান্স। ওকে, তাহলে আপনি প্রথমত বলবেন যে কোন পরিবাহীর, কোন পরিবাহীর রোধ, রোধ কত স্যার আমাদের আর, দৈর্ঘ্য, দৈর্ঘ্য এল, এবং এবং প্রত্যেকটা পরিবাহীর তার কিন্তু একটা ক্ষেত্রফল থাকে, এবং ক্ষেত্রফল, ক্ষেত্রফল এ হলে, কি হলে? এ হলে, এ হলে আমরা কি বলতে পারি? আমরা জানি কোন পরিবাহীর দৈর্ঘ্য বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, তাহলে আমরা বলতে পারি 1 নম্বরে আর সমানুপাতিক এল। তার মানে কি, কোন পরিবাহীর দৈর্ঘ্য বাড়লে কি বাড়ে? রেজিস্ট্যান্স বাড়ে। আবার আরেকটা বলতে পারি আর ব্যস্তানুপাতিক 1/a। তার মানে কি বলতে পারি আমরা, যে কোন পরিবাহী যদি ক্ষেত্রফল বেড়ে যায়, মানে দৈর্ঘ্য বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, ক্ষেত্রফল বাড়লে রেজিস্ট্যান্স কি কিন্তু কমে, ঠিক আছে? ওকে, তাই এবার বলবেন স্যার 1 নং ও কত নং? 2 নং হতে, 1 নং ও 2 নং হতে। তো দেখেন 1 নং আর 2 নং, দেখেন এই জিনিসটা কিন্তু কমন আছে, আমি কিন্তু মিডিয়াম করে করতেছি, লং করে করতেছি না, ঠিক আছে? তাহলে আর সমানুপাতিক আমি রাখলাম, এখানে আছে কত? এল, আর এখানে আছে কত? 1/a। যখন এখানে ধ্রুবক মান, যখন সমানুপাতিক চিহ্ন উঠে যাবে, তখন একটা ধ্রুবক মান আসবে কিন্তু কে, এই যে কে দিলাম। আর এলটা অনেক সাথে গুণ করলে এল বাই কত হলো, সরি, এখানে ধ্রুবক মান নিয়ে আসতে হবে স্যার আমাদের রো, কারণ আমাদের বাকি আছে কত? রো, তো ধ্রুবক মান আসবে রো। আর এলটা অনেক সাথে গুণ করলে কত হবে? এল বাই কত? এ।
এটা হচ্ছে আমাদের প্রমাণ। পেরেছি ইনশাআল্লাহ। ওকে, তো এটা ছিল কিন্তু আমাদের কোন অধ্যায়ের? দ্বিতীয় অধ্যায়, আর ইজ ইকুয়াল টু রো এল বাই কত? এ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়, ঠিক আছে? চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায় থেকে আমাদের প্রমাণ কিন্তু কয়টা বলেন তো? দুইটা। ঠিক আছে, আমি তৃতীয় অধ্যায় যাচ্ছি পরে। চতুর্থ অধ্যায় প্রমাণ হচ্ছে আমাদের কোনটা? দুইটা, একটা হচ্ছে জুলের সূত্র, একটা ওহমের সূত্র। তাহলে আমরা প্রথম যেটা করবো সেটা হচ্ছে জুলের সূত্র। যে জুলের সূত্রের সাহায্যে প্রমাণ করো যে প্রমাণ করো যে এইচ সমান সমান আই স্কয়ার আর টি বাই জে। এটা বলতে পারে বা বলতে পারে এইচ সমান সমান আই স্কয়ার আর টি বাই 4.2, বা বলতে পারে এইচ সমান সমান 0.24 আই স্কয়ার কত টি? আর টি। এই জিনিসগুলো আপনাদেরকে কিন্তু সব কিন্তু বলতে পারে, মানে এটা বলতে পারে, এটা বলতে পারে, এটা বলতে পারে। ওকে, তো দেখেন এখানে আমার জুলের তাপের সূত্র হলো তিনটা, যেহেতু এটা সংক্ষিপ্ত সূত্র লেখার কোনো দরকার নাই, তা লিখবেন যে প্রথম সূত্র হতে, প্রথম কি হতে? সূত্র হতে। তারপর লিখবেন দ্বিতীয়, আগে সূত্রগুলো লিখে নেবেন, ঠিক আছে? দ্বিতীয় সূত্র হতে, মানে আপনি কিন্তু শর্টকাট করে লিখবেন। আপনি যদি বিস্তারিত লিখতে যান তাহলে কিন্তু আপনি পারবেন না, আপনি বুদ্ধি খাটাই করবেন সবসময়। এগুলো কিন্তু তৃতীয় সূত্র হতে, তৃতীয় সূত্র হতে। তাহলে আপনি সূত্র হতে লিখলেন। এখন প্রথম সূত্র বলছে স্যার এইচ হলো তাপমাত্রা, আই হলো কারেন্ট, আর হলো রেজিস্ট্যান্স, আর টি কিন্তু সময়। আর এই যে যেটা হবে আমার ধ্রুবক, যেটা এখন বাদ। তাহলে তাহলে প্রথম আই স্কয়ার আছে, তাহলে লিখবেন এইচ সমানুপাতিক কত স্যার? আই স্কয়ার। স্যার এখানে বাকি আছে কত? আর আর টি। লিখবেন যখন, যখন আর ও টি কি স্যার? স্থির। ওকে, স্থির। এটা 1 নং সমীকরণ দিলেন, বুদ্ধি খাটান। তারপর যখন দ্বিতীয় নম্বরে কি আছে? আর আছে, তাহলে লিখবেন এই সমানুপাতিক কত? আর। তাহলে বাকি থাকে কত? আই আর টি। লিখবেন যখন আই ও টি কি স্যার? স্থির। ঠিক আছে, এখানে আবার আই স্কয়ার দিয়েন না, এখানে আবার আই স্কয়ার দিয়েন না, যেন শুধু আই লিখতে হবে। আবার পরে দেখেন, পরে আছে কত? টি। তাহলে লিখবেন এই সমানুপাতিক কত স্যার? টি। যখন স্যার টি যখন লিখছি তাহলে আই আর আর, আই ও আর কি স্যার? স্থির। বোঝা গেছে? একদম শর্টকাট কিন্তু, আর এটাই কিন্তু ফুল নাম্বার পাবেন ইনশাআল্লাহ। তাহলে দেখেন এখানে তিনটা সমীকরণে কিন্তু এই জিনিসটা কিন্তু কমন আছে। তো লিখবেন 1, 2 ও কত নং? 3 নং হতে। যখন হতে কতটা লিখবেন, তখন এই সমানুপাতিক নিলাম আমি, নেওয়ার পর এখানে কত আছে? আই স্কয়ার, তারপর আর, তারপর কত আছে? টি। ওকে, একবার যখন এখান থেকে সমানুপাতিক চিহ্ন উঠে যাবে, সমানুপাতিক চিহ্ন উঠে গেলে এখানে বাকি আছে কত? 1 বাই জে। সমানুপাতিক চিহ্ন উঠে গেলে এখানে চলে ধ্রুবক মান হিসেবে নিয়ে আসবেন কত? 1 বাই জে আই স্কয়ার, সরি আই স্কয়ার আর, আর কত হলো? টি। মানে যা ছিল তাই বসে গেল, সমানুপাতিক চিহ্ন উঠে গেলে 1 বাই জে চলে আসলো। ঠিক আছে, ওকে। এখন তাহলে কিন্তু প্রথম প্রমাণটা কিন্তু অলরেডি হয়েই গেল, কারণ এটা এটা যদি আমি 1 এর সাথে গুণ করি তাহলে কিন্তু আই স্কয়ার আর টি কিন্তু বাই জে চলে আসছে। পরে যদি বলা হয় যে 4.2, আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল, মানে জে এর মান হলো 4.2। ঠিক আছে, তাহলে এইচ সমান সমান 1 বাই কত? 4.2 স্যার আই স্কয়ার কতটি? আর টি। এটা কিন্তু আমার দ্বিতীয়টা কিন্তু হয়ে গেল, দেখছেন? ওকে, আর যদি পরেরটা যদি বলে তখন আপনি কি করবেন জানেন? যে আপনি এই যে 1 কে 4.2 দ্বারা ভাগ দেবেন, তো 1 কে যদি 4.2 দ্বারা ভাগ দেয় তাহলে 0 আসে কত? 424। ওকে, আর বাকি ছিল কত? আই স্কয়ার, আই স্কয়ার কতটি? 8টি। এটা হচ্ছে আমাদের টোটাল হচ্ছে প্রমাণ। বোঝা গেছে কিনা? ওকে স্যার। তো তাহলে আমাদের চতুর্থ অধ্যায় কিন্তু দুইটা করবো, এটা হলো জুলের সূত্রর প্রমাণ, এটা হলো ওহমের সূত্র প্রমাণ। তো আমি জুলের সূত্রটা করে দিলাম, আমি ওহমের সূত্র করছি। তো আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন, ঠিক আছে? ওকে, যেহেতু করছেন তারপর আমি, যেহেতু আপনাদের পরীক্ষা ছিল আপনারা করছেন, তারপর আমি আরেকবার রিভিশন করে দিচ্ছি যেহেতু সুপার সাজেশন থেকে। ওকে, ঠিক আছে, তাহলে আমি কিন্তু মুছে দিলাম। ওকে, আচ্ছা।
এবার যেটা করবো সেটা হচ্ছে ওহমের সূত্রের প্রমাণ। হ্যাঁ, ওহমের সূত্র আমি আগে প্রমাণগুলো সবগুলো করাবো, তারপর ম্যাথ গুলো করাবো। ধৈর্য ধরে দেখবেন, ইনশাআল্লাহ 50 নম্বর কিন্তু আজকের ক্লাস থেকে পেয়ে যাবেন। এটা কিন্তু চতুর্থ অধ্যায়ের প্রমাণ। চতুর্থ অধ্যায় কি বলছে? ওহমের ওহমের সূত্রের ব্যাখ্যা দাও, অথবা অথবা বলতে পারে যে দেখাও যে I is equal to V by কত আর। আপনি কিন্তু এইভাবে বলতে পারে যে আমাদের এই অধ্যায় এই বইয়ের টোটাল যে অঙ্কগুলো করি, I is equal to V by R, V by R এভাবে বলি, কারেন্টের সূত্র, ভোল্টেজের সূত্র, এটা হচ্ছে ওহমেরই সূত্র। ওকে, তাহলে আগে ওহমের সূত্র করতে গেলে আগে আপনাদের ওহমের সূত্র কাকে বলে সেটাকে বুঝতে হবে। তো এটাকে আগে একটা পরিবাহী আঁকবেন, এটা নাম দিবেন এ, আর এটা নাম দিলেন আপনি কত বি, এটা হলো রেজিস্ট্যান্স হলো আর, এখানে কারেন্ট আছে সেটা কত আমাদের আই। এখন যদি এটা দিয়ে হয় তো এই পর্যন্ত যে ভোল্টেজ সেটা হলো ভিএ ভোল্টেজ, আর এই পর্যন্ত ভোল্টেজকে আমরা কি বলবো? ভিবি ভোল্টেজ। এখন আগে ওহমের সূত্রটা কি আগে সেটাকে ভালো করে বুঝি। তো বলছে ওহমের সূত্র। তো ওহমের সূত্র বলছে যে কোন পরিবাহীর ভিতর দিয়ে কোন পরিবাহীর পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট উক্ত পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্স হচ্ছে ব্যস্তানুপাতিক। কি বলা হয়েছে স্যার? যে কোন পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট, দেখেন এই একটা পরিবাহী, এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, ওই কারেন্টটা এই দুই প্রান্তের বিভব পার্থক্যের মানে ভোল্টেজের পার্থক্য মানে কি বিয়োগ, তো ভোল্টেজের পার্থক্যের কি সমানুপাতিক হবে, আর রেজিস্ট্যান্স হবে ব্যস্তানুপাতিক। কারণ আমি জানি স্যার যে রেজিস্ট্যান্স যত বাড়বে কারেন্ট কিন্তু তত বাধা বেশি পাবে। ঠিক আছে, তাহলে বলি কোন স্যার? ব্যাখ্যা। ওকে, ব্যাখ্যা যদি করেন তাহলে প্রথম বলছে স্যার কোন পরিবাহী যদি কারেন্ট হলো আই, এই যে সমানুপাতিক কোসে বিভব পার্থক্যের সমানুপাতিক। বিভব পার্থক্য মানে কি? ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস কত বি, ভিবি। ঠিক আছে, বিভব পার্থক্যের কি পার্থক্য? সমানুপাতিক। এটাকে আপনি কি দিবেন? 1 নং সমীকরণ দিলেন। ওকে, এবং বলছে রেজিস্ট্যান্সের সাথে ব্যস্তানুপাতিক। রেজিস্ট্যান্স মানে কত? 1 বাই আর। ব্যস্তানুপাতিক বলছে, এটা হলো কত নং সমীকরণ? 2 নং সমীকরণ। ওকে, তাহলে দেখেন এইখানে কিন্তু স্যার এই জিনিসটা কিন্তু কমন আছে আমাদের, আই সমানুপাতিক। তাহলে লিখবেন 1 নং ও 2 নং হতে। ওকে, তাহলে আই সমানুপাতিক থাকলো, তাহলে 1 নং কত আছে? ভিএ মাইনাস কত বি, ভিবি ইন্টু 1 বাই কত হলো আর। আরে ভিএ মাইনাস ভিবি মানে ভোল্টেজের পার্থক্য আমরা কি ধরবো? ভি ধরবো, ভি। ঠিক আছে, ভোল্টেজ পার্থক্য কি ধরবো আমরা? ভি ধরবো। তা ভি ইন্টু 1 বাই কত হলো আর। আর যখন সমানুপাতিক চিহ্ন উঠে যাবে তখন একটা ধ্রুবক মান আসবে, কি জানেন? এর মধ্যে কে আসবে, কে। আর এই ভিটা অনেক সাথে গুণ করলে কত হলো? ভি বাই আর। তো লিখবেন কে সমান সমান কি? ধ্রুবক। ওকে, আর আমাদের ধ্রুবকের মান হলো 1, ধ্রুবক বাদ। তাহলে আই ইজ ইকুয়াল টু কত হলো? ভি বাই আর হলো। এটা হলো ওহমের সূত্রের প্রমাণ। ঠিক আছে, ওকে। এবার আমরা দেখবো স্যার তৃতীয় অধ্যায়। কোন অধ্যায়? তৃতীয় অধ্যায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। তৃতীয় অধ্যায় আমাদের প্রমাণ করতে হবে মিনিমাম দুইটা থেকে একটা কিন্তু রচনামূলক আসার সম্ভাবনা অনেক বেশি। তো প্রথম যেটা করব সেটা হচ্ছে যে C1 C2 C3 তিনটে ক্যাপাসিটর,
তিনটি ক্যাপাসিটর ক্যাপাসিটর কিসে যুক্ত করলে, ক্যাপাসিটর সিরিজে সিরিজে যুক্ত করে প্রমাণ করো যে প্রমাণ করো যে 1/c এর সমান 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/3 c3। এটাকে আমাকে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। ঠিক আছে, ওকে। তাহলে এখন স্যার আমরা জানি সিরিজের ক্ষেত্রে মানে ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে সিরিজের কিন্তু চার্জ গুলো সমান। ঠিক আছে, এখানে কিন্তু সব প্রমাণ করতেছে, অত বেশি ব্যাখ্যা দিচ্ছি না। তাহলে এখানে লিখবেন যে স্যার আমরা জানি কার ক্ষেত্রে, সিরিজের জন্য চার্জ গুলো সমান, মানে কিউ সমান সমান কত, ভি সিভি। চার্জ মানে চার্জ সমান সমান ক্যাপাসিটর ইনটু ভোল্টেজ। তাহলে এখানে আমার ভিটা থাকলো, তো সিটা বেশি যে ভাগ হলো, তাহলে কত হলো, কিউ বাই সি। বোঝা গেছে বিষয়টা? ওকে, এবার একটু খেয়াল করেন। তো সিরিজের জন্য আমরা জানি সিরিজে হচ্ছে স্যার ভোল্টেজ কি বলেন তো, যোগফল। সিরিজে তো ভোল্টেজ যোগফল, তাহলে ভি সমান সমান ভি1 প্লাস ভি2 প্লাস কত 3 ভি3। ওকে, তাহলে আমরা জানি ভি সমান কত, কিউ বাই সি। তাহলে আমরা এখানে লিখতে পারি কিউ বাই সি। আর যেহেতু সিরিজের জন্য বলেছি, তাহলে এখানে আমরা কত লিখবো, সিএস লিখবো। আর এখানে কত লিখবো, কিউ বাই সি1 প্লাস কিউ বাই সি2 প্লাস কত, কিউ বাই সি3। ওকে, এখন কথা হচ্ছে কিউ1 কিউ2 কিউ3 লিখলাম না, আমরা জানি বলেছি, আগেই বললাম যে সিরিজে হচ্ছে কারেন্ট গুলো চার্জ হলো সমান। তাহলে কিউ মানে চার্জ হলো প্রত্যেকটা সমান, এই জন্য 1 2 লেখার দরকার নেই। সি1 এর জন্য ভি1 এর জন্য সি1 ভি1 সি2 ভি3 সি3। এখন কিউ বাই সিএস তো আমার এখানে থাকলো। এন্ড দেখেন প্রত্যেকের উপরে কিন্তু কিউ আছে কিনা। তাহলে কিউটাকে যদি আমরা কমন যদি নেই, তাহলে 1/c1 প্লাস 1 বাই কত 2 c2 প্লাস 1 বাই কত 3 c3। ওকে, বুঝছি। মানে এবার কিউ কিউ যদি কেটে যায়, তাহলে 1/cs সমান সমান 1/c1 1/c2 1 বাই কত 3 c3। এটা কিন্তু প্রমাণ। আর এটাকে কিন্তু আপনাকে আর বাড়াই বলতে পারে, নাও বলতে পারে, তাই এই পর্যন্তই রাখবেন। এই হচ্ছে প্রমাণ আমাদের। তো ঠিক আছে, আমাদের তৃতীয় অধ্যায়ে কিন্তু আরো একটা রচনামূলক প্রমাণ আছে, আমরা ওটা করব। ঠিক আছে, আমরা রচনামূলক দুটো শেষে করব আর কি। হ্যাঁ, তো এটা একটু স্ক্রিনশট নিয়ে নেন। এবার আমরা পঞ্চম অধ্যায় করব। পঞ্চম অধ্যায়ে কিন্তু আমাদের প্রমাণ আছে। ঠিক আছে, তো দেখেন আমি কিন্তু সকল প্রমাণ কিন্তু আপনাদের করে দিচ্ছি একবারে। এরপরে কিন্তু আমরা ম্যাথ করব। অবশ্যই ধৈর্য ধরে দেখবেন, কারণ আপনারা যদি ভালো রেজাল্ট করতে চান অবশ্যই ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। ঠিক আছে, আমি কিন্তু এবার মুছে দিলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি তৃতীয় অধ্যায়ের প্রমাণটাকে করে দেই। তৃতীয় অধ্যায়টা করে দিই, তারপর পঞ্চম অধ্যায়ে যাচ্ছি। তৃতীয় অধ্যায়কে করে দিচ্ছি, তারপর আমি পঞ্চম অধ্যায়ে যাচ্ছি। দেখেন তৃতীয় অধ্যায় আমাদের ভেরি ইম্পর্টেন্ট যে প্রমাণ সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় রচনামূলকের জন্য। তৃতীয় অধ্যায় যে প্রমাণ করো যে ডাব্লু সমান সমান হাফ সি বি স্কয়ার। ওকে, এটা তো প্রমাণ, তাই না? তো একটা জিনিস খেয়াল করেন, আপনি এখানে একটা ক্যাপাসিট্যান্স আঁকবেন। এখানে একটা ক্যাপাসিট্যান্স আপনি আঁকলেন। আঁকার পরে এখানে আপনি যখন ভোল্টেজ প্রয়োগ করবেন, এটার নাম হলো ক্যাপাসিট্যান্স। আমি যদি কোনো ক্যাপাসিট্যান্সে ভোল্টেজ প্রয়োগ করি, অবশ্যই তার কি বাড়ে, কি সৃষ্টি হয়, চার্জ সৃষ্টি হয়। আর কিউ মানে কিন্তু আমাদের চার্জ। তাহলে প্রথমে এটা লিখবেন যে মনে করি স্যার সি ক্যাপাসিটরে সিটরে কি ভোল্টেজ প্রয়োগ করলে, ভি ভোল্টেজ প্রয়োগ করলে কি চার্জ সৃষ্টি হয়, কিউ চার্জ সৃষ্টি হয়। ঠিক আছে, তো আমি কি লিখলাম প্রথমে, যে সি ক্যাপাসিটরে ভি ভোল্টেজ প্রয়োগ করলে কিউ চার্জ সৃষ্টি, কারণ চার্জ ভোল্টেজ বাড়ালে তো চার্জ বাড়বে, এটা তো স্বাভাবিক বিষয়, তাই না?
ওকে, এখন দেখেন এই যে চার্জটা ছিল, এই চার্জকে বাড়িয়ে আমরা কিসে নিয়ে যাব? এই চার্জকে বৃদ্ধি করে কিউ প্লাস ডি কিউবে নিয়ে যাব। তাহলে কিউ প্লাস যদি ডি কিউ যদি নিতে চাই, তাহলে অবশ্যই কি হবে, ভোল্টেজ বাড়াইতে হবে। সেই কথাটা লিখবেন এবার। অতএব কিউ চার্জকে কি করে বৃদ্ধি করে, কিউ চার্জকে বৃদ্ধি করে কিসে নিয়ে যাবেন, কিউ প্লাস কত কিউ ডি কিউ, ঠিক আছে, কিউ প্লাস কত কিউ ডি কিউ এ আনতে কি কাজ, কৃত কাজ, কিউ প্লাস ডি কিউ আনতে কৃত কাজ। আর আমরা জানি, মানে আমি কিন্তু এখানে যদি আগে ছিল কিউ, কিউ থেকে ডি কিউ এ যদি আনতে চাই, তাহলে কিন্তু আমাদের কিন্তু অবশ্যই কি করতে হবে, কাজ করতে হবে। আর আমার কাজকে আমরা ডি ডাব্লিউ দ্বারা প্রকাশ করব। মানে কেন ডি ডাব্লিউ, ডাব্লিউ মানে কাজ আর ডি মানে ক্ষুদ্র কাজ। আর আমরা জানি কাজ ইজ ইকুয়াল টু বল গুণ সরণ। বল মানে ভোল্টেজ আর সরণ মানে কতটুকু বৃদ্ধি পেলো সেটা। বল মানে ভোল্টেজ আর সরণ মানে কতটুকু বৃদ্ধি পেলো, সেটা হলো ডি কিউ পরিমাণ বৃদ্ধি পেলো। ওকে, ঠিক আছে। ডি ডাব্লিউ থাকলো, ভি জায়গায় ভি আছে। এই যে ডি কিউ, দেখেন আমরা কিছুক্ষণ আগে লিখেছিলাম যে এইভাবে লিখেছিলাম যে কিউ সমান সমান কত ভি, সিভি, তাই না? সিভি লিখছি, কিন্তু এটা ছোটতে যদি দেয় তাও কিন্তু কিউ, কি সমান সিভি। কিন্তু এই কিউর আগে কত আছে বলুন তো, ডি আছে। তাই এখানে যদি একটা ডি লাগাই, তাহলে ওই ভির আগে একটা কত আসবে, ডি আসবে, কারণ সি তো ক্যাপাসিট্যান্স, সি তো ছোট বড় হইতে পারে না, তাই না? তাহলে ডি কিউ সমান সি ডিভি। তাহলে ডি কিউ এর মান আমরা কত বসাবো, সি ডিভি। এই ভিটা কিন্তু ডি সাথে ছোট করে ভি। এখন ডি ডাব্লিউ তো আমার থাকলো, এই সি আর ভি গুণ করো, তাহলে কত হলো সিভি ডিভি। ওকে, ঠিক আছে। এখন উভয় পাশে আমরা এবারে কি করব, ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশনের চিহ্ন হচ্ছে এটা। যারা সেকেন্ড সেমিস্টারে দেখছেন তারা এই জিনিসটা জানেন, আর যারা ফার্স্ট সেমিস্টার থেকে দেখছেন তারা ইন্টিগ্রেশন হয়তো অনেকে দেখেন নাই, একটু বুঝে নেন। এটাকে বলে ইন্টিগ্রেশন। কারণ ডি সাথে যেহেতু ডাব্লু আছে, তার এর আপার লেভেল হবে ডাব্লু, ল লেভেল হবে জিরো। ডি সাথে এখানে ভি আছে, তাহলে আপার লেভেল হবে ভি, ল লেভেল কত হবে, জিরো হবে। তাহলে এখানে যা ছিল আপাতত তাই রাখলাম, ডাব্লু জিরো, ডি ডাব্লু। আর এখানে সামনে কোনো কিছু নেই মানে কিন্তু একটা ওয়ান কিন্তু অবশ্যই আছে। এখন দেখেন এখানে ডি সাথে যেহেতু আমার ভি আছে, তাহলে এই যে ডি বি সাপেক্ষে শুধুমাত্র ভি কে ইন্টিগ্রেশন করা যাবে, সি কে করা যাবে না। সিটাকে ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিতে হবে। তাহলে সি ইন্টিগ্রেশন থাকলো ভি জায়গায় ভি, এটা হলো ডিবি। আর এই ভির পাওয়ার কোনো কিছু নেই মানে কিন্তু আমাদের ওয়ান আছে, আছে কিনা, ওয়ান কিন্তু আমার অবশ্যই অবশ্যই ওয়ান আছে। এখন এই ইন্টিগ্রেশন নিয়ম হচ্ছে, দেখেন এখানে ডি ডাব্লিউ সাপেক্ষে যদি ওয়ান কে ইন্টিগ্রেশন করা হয়, ডি সাথে ডাব্লিউ আছে তাই এখানে হয়ে যাবে ডাব্লিউ। আর এখানে থার্ড ব্র্যাকেট চলে আসবে, মানে ইন্টিগ্রেশন শেষ। আপার লেভেল আছে ডাব্লিউ, লো লেভেল জিরো। এবার দেখেন সি জায়গায় সি থাকলো। এখন যখন আপনি এখানে ডিবি সাপেক্ষে ভি কে ইন্টিগ্রেশন করবেন, ভি থাকবে, ভির পাওয়ার কত আছে, কোন কিছু কিছু নেবেন ওয়ান আছে। তাহলে ওই পাওয়ারের সাথে একটা ওয়ান যোগ হবে, আবার ঠিক নিচেও ওয়ান যোগ হবে, মানে উপরেও যা নিচেও তাই। মানে পাওয়ার যা থাকবে তার সাথে উপরে এক যোগ, তার পাওয়ারের সাথে নিচেও এক যোগ। এই আপার লেভেল ভি, ল লেভেল জিরো এখানে কিন্তু অলরেডি বসে গেল। এবার এই ডাব্লু জায়গায় একবার ডাব্লু বসবে, ডাব্লু জায়গায় একবার জিরো বসবে, মানে একবার আপার লেভেল, এটা হলো সূত্রের মাইনাস, একবার ল লেভেল। ওকে, সি জায়গায় সি থাকলো। তাহলে এই যে অনারণ যোগ করলে টু, তার মানে কত, ভি স্কয়ার। আর নিচে অনারণ যোগ করলে কত, টু। তাহলে আপার লেভেল ভি, ল লেভেল কত হলো, জিরো। এন্ড ডাব্লু থেকে জিরো বের করলে তো ডাব্লুই থাকে। আর এই যে টু, টু এই টু মানে তো হাফ, তাহলে টুটাকে বাইরে বের করে নিয়ে আসো। তাহলে 1/2 ইন্টু সি, ভিতরে থাকলো কত, ভি স্কয়ার, আপার লেভেল ভি, ল লেভেল কত হলো, জিরো। তাহলে ডাব্লু সমান সমান হাফ সি। এবার এই ভি জায়গায় একবার ভি বসাবেন, ভি জায়গায় একবার কত বসাবেন, জিরো বসাবেন। ভি জায়গায় ভি বসালে তো স্যার ভি স্কয়ার থেকে যাবে, তাই না? ভি স্কয়ার সূত্রের মাইনাস, এটা সূত্রের মাইনাস হবে, ভি জায়গায় জিরো বসালে জিরোর স্কয়ার, আপার লেভেল ল লেভেল শেষ। আর জিরোর তো কোনো ভ্যালু নাই, তাহলে অতএব ডাব্লু সমান সমান হাফ সি, আর এই যে কত স্কয়ার, ভি স্কয়ার। বুঝতে পেরেছি? ওকে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমরা এইখানে আমরা আরেকটা প্রমাণ করব, একটু দেখবেন সবাই। এখানে আরেকটা প্রমাণ, এটা কিন্তু স্যার আমাদের রচনামূলক প্রমাণ, এটা কিন্তু আমার 8 মার্কের জন্য। তো 8 মার্কের জন্য তো একটু কষ্ট করতেই হবে, আর খুব বেশি ব্যাপারটা বড় আমার মনে হচ্ছে না। ঠিক আছে, এটা থাকলো। এখন স্যার আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের 14তম অধ্যায়। 14তম অধ্যায়, 14তম অধ্যায় আছে স্যার যে ফ্যারাডের সূত্র হতে, ফ্যারাডের ফ্যারাডের সূত্রের সাহায্যে সাহায্যে প্রমাণ করো
যে ই সমান সমান এন ডি ফাই বাই কত ডিটি। এই প্রমাণটা কিন্তু এই দুটো থেকে একটা ইনশাআল্লাহ কিন্তু পরীক্ষায় আসবে, এই দুটো থেকে একটা, হ্যাঁ, আসবে ইনশাআল্লাহ। তো দেখেন ফ্যারাডের সূত্রটা কি, ফ্যারাডের সূত্র হলো দুইটা, কিন্তু প্রথম সূত্র নিয়ে কাজ হয় না, দ্বিতীয় সূত্রটা নিয়ে আমাদের প্রমাণটা করতে হয়। তো লিখবেন ফ্যারাডের সূত্র হতে যে ফ্যারাডের সূত্রটা কি আগে সেটা লিখেন, আবেশিত বিদ্যুৎ চালক বল, আবেশিত বিদ্যুৎ চালক বল সরাসরি, আবেশিত বিদ্যুৎ চালক বল সরাসরি ফ্লাক্স পরিবর্তনের সাথে পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। দেখেন কি বলছে, আবেশিত বিদ্যুৎ চালক বল সরাসরি ফ্লাক্স পরিবর্তনের হারের সাথে কি বাদিক, সমানুপাতিক। তাহলে যেখানে যেখানে এটা লিখবেন, যেখানে ই এই যে আবেশিত বিদ্যুৎ চালক বল না, এখানে লিখবেন ই সমান সমান আবেশিত বিদ্যুৎ চালক বল, বিদ্যুৎ চালক বল, ঠিক আছে। আবেশিত বিদ্যুৎ চালক বলকে আমরা ই দ্বারা প্রকাশ করব। তারপর দেখেন এখানে এই যে চারটা আছে, চারটা ব্যাখ্যা দিতে হবে। ই মানে কি, আবেশিত বিদ্যুৎ চালক এন, এন হলো স্যার তারের পেজ সংখ্যা। তার মানে মনে করেন যে এই যে একটা ক্যাপাসিটর হয়, এটা যদি সরি একে যদি আমরা যদি একটা বলি যে আমাদের যে যতগুলো চার্জার আছে বা আমাদের যতগুলো চার্জার আর কি, চার্জার কথা ভাবেন যে মোবাইলের চার্জার বলেন বা ব্যাটারি চার্জার বলেন, ওর ভিতরে একটা কি থাকে বলেন তো স্যার, আমাদের যে ক্যাপাসিটর কোয়ালিটি একটা জিনিস থাকে ক্যাপাসিটর, বা আপনারা আরেকটা বলতে পারেন সেটা হচ্ছে, ওর নামটা ভুলে গেলাম আর কি, কোন নামটা মনে পড়ছে না। দেখবেন ওর প্রত্যেকটার ভিতরে এরকম একটা জিনিস থাকে আর কি, এরকম একটা থাকে, এরকম একটা থাকে, এরকম থাকে কয়েল আকারে, ঠিক আছে। এই যে কয়েলের যে পেজ সংখ্যা, এই পেজ সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, এন দ্বারা। তাহলে এন হলো তারের পেজ সংখ্যা, এটা লিখবেন পেজ সংখ্যা, এই শুধু পেজ সংখ্যা লিখতে হবে, তার পেজ সংখ্যা না লিখলেও চলবে। আর এই যে ফাই, প্রথম লিখবেন এটা লিখবেন ফাই ওয়ান। ফাই ওয়ান হচ্ছে স্যার টি সেকেন্ড, টি সেকেন্ড আগে আগে ফ্লাক্স এর মান, ফ্লাক্স এর মান। আর লিখবেন ফাই টু, ফাই টু হচ্ছে স্যার টি সেকেন্ড পরে, হ্যাঁ, পরে ফ্লাক্সের কিসের মান, টি সেকেন্ড আগে আর টি সেকেন্ড কত পরে। এখন তাহলে এবার লিখবেন ফ্যারাডের সূত্র হতে, যেহেতু ব্যাখ্যাগুলো শেষ, দেখুন ফ্যারাডের সূত্র হতে, ফ্যারাডের কি হতে, সূত্র হতে। তো ফ্যারাডের সূত্রটা কি বলছে এটা খেয়াল করেন ভালো করে। ফ্যারাডের সূত্র বলছে স্যার আবেশিত বিদ্যুৎ চালক বল সরাসরি ফ্লাক্স পরিবর্তনের হারের সাথে কি বাদিক, সমানুপাতিক। আবেশিত বিদ্যুৎ চালক বলকে আমরা ই বলছি, তাহলে ই সমানুপাতিক ফ্লাক্স পরিবর্তন হারের সাথে, যদি ফ্লাক্স পরিবর্তন হয় কিন্তু সময়ের সাথে সাথে। তো এখানে লিখবেন এন স্যার ফাই টু মাইনাস এন কত অন স্যার, ফাই অন বাই হলো টি, কারণ সময়ের সাথে সাথে ফ্লাক্স পরিবর্তন হয়, কারণ প্রথম সেকেন্ডে যে পরিমাণ ফ্লাক্স থাকে হয় উৎপন্ন হয়, দ্বিতীয় সেকেন্ডে তার থেকে বেশি হয়, এজন্য দ্বিতীয় সেকেন্ড মাইনাস প্রথম সেকেন্ড, হ্যাঁ। ওকে, তাহলে ই থাকলো সমানুপাতিক আছে, এই দুটোতে কিন্তু আমার এন কমন যায়, এন যদি কমন যায় তাহলে উপরে থাকে হলো ফাই টু মাইনাস কত অন, ফাই অন বাই কত স্যার আমাদের টি। ওকে, এবার দেখেন এখানে স্যার ই জায়গায় ই থাকলো, যদি এখানে ধ্রুব, এইখানে সমানের চিহ্ন উঠে যায়, ধ্রুবক মান নিয়ে আসবেন কত জানেন, কে, ধ্রুবক মান কত নিয়ে আসবেন, কে নিয়ে আসবেন। আর এই যে স্যার এন, এন এর জায়গায় এন থাকলো, আর এই যে স্যার ফাই, ফাই টু মাইনাস ফাই অন, এটাকে আপনি ধরবেন স্যার ডি ফাই, কত ধরবেন, ডি ফাই। আর যে উপরে যদি ডি ফাই যদি ধরেন, তাহলে নিচে যে টি, টিটাকে ধরবেন কত স্যার আপনারা ডিটি, ডিটি। তার মানে আমাদের এরকম বিষয়টা স্যার সাইড নোট দিতে পারেন যে ডি ফাই সমান সমান ফাই টু মাইনাস কত অন
ফাইন। আর ডিটি সমান আপনি কত ধরতে পারেন, ডিটি ডিটি সমান আপনি কত ধরতে পারেন, টি ধরতে পারেন। ঠিক আছে, এটাকে আপনি লিখে দিতে পারেন বা নাও লিখতে পারেন। তাহলে কিন্তু আপনার অলরেডি কিন্তু প্রমাণ, দেখেন প্রমাণ কিন্তু শেষ। কিন্তু যদি যদি আপনাদেরকে যদি পরীক্ষা যদি এইভাবে যদি বলে যে তাহলে আরেকটা কাজ করেন, এখানে আগে কে ধ্রুবক মানটা উঠাই দেন, ধ্রুবক মানটা উঠাই দেন, তাহলে এন ডি ফাই বাই কতটি ডিটি। ঠিক আছে, ধ্রুবক তো কে, ওর মান তো ওয়ান, ওটা বাদ। তাহলে এখন পরীক্ষা কিন্তু আপনার এইভাবে আসতে পারে যে মাইনাস এন ডি ফাই বাই কতটি ডিটি। মাইনাস মানে কি জানেন, বিপরীত, বিপরীত মাইনাস মানে বিপরীত। আপনি যদি পরীক্ষা যদি মাইনাস ডি ফাই বাই ডিটি দেয়, মাইনাস ডি ফাই ডিটি দেবেন। এবার এর সাথে কিন্তু আরেকটা দিতে পারে 10⁻⁻8 ভোল্ট। আপনার যা লেখা থাকবে আপনাকে তাই দিয়ে দিতে হবে। ঠিক আছে, আপনার তাই দিতে হবে, কোনো ব্যাখ্যা আপনার দেওয়া লাগবে না। ওকে, তাহলে এই হচ্ছে স্যার আপনার দুইটা রচনামূলকের জন্য প্রমাণ। এখন আমার শুধু প্রমাণ বাকি থাকলো কোন অধ্যায়, পঞ্চম অধ্যায়। তাই এবার আমরা পঞ্চম অধ্যায়ে যাবো। আপনারা স্ক্রিনশট নিয়ে নেন যদি লাগে। ঠিক আছে, লাগবে তো ইনশাল্লাহ অবশ্যই, একটা স্ক্রিনশট নিয়ে নেন। আমি পঞ্চম অধ্যায়ে যাচ্ছি। পঞ্চম অধ্যায় ছাড়া কিন্তু আমাদের আর কোনো প্রমাণ আপাতত নাই। ঠিক আছে, এবার তারপর আমরা কি করব, অঙ্ক করব। ওকে, দেখেন আমাদের পঞ্চম অধ্যায়, পঞ্চম পঞ্চম অধ্যায় প্রথম লিখতে হবে স্যার যে সিরিজ সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য, আর এখানে দেখবেন প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। এখন আমাদের কথা হচ্ছে স্যার সিরিজ সার্কিট কাকে বলে? যে সার্কিটে কারেন্ট চলাচলের জন্য একটি মাত্র পথ থাকে তাকে বলে আমরা বলি কত, সিরিজ। আর যে সার্কিটে কারেন্ট চলাচলের জন্য একাধিক পথ থাকে তাকে বলে আমরা কি, প্যারালাল। তারপর আমি চিত্রের সাহায্যে বোঝাই দিচ্ছি। দেখেন একটা, দুইটা, তিনটা, এখানে না দিয়ে আমি এখানে দিলাম। এটা হচ্ছে R1 দিলেন, এটা R2 দিলেন, এটাকে আপনি R3 দিলেন। দেন এখানে কারেন্ট চলাচলে কয়টি পথ, একটা মাত্র পথ, এটাকে বলা হলো সিরিজ। তাহলে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য হচ্ছে সিরিজ সার্কিটের প্রত্যেকটাতে কারেন্ট থাকবে সমান। প্রত্যেকটা কি থাকবে, সমান, কারেন্ট থাকবে আমার সমান, প্রত্যেকটাতে আমার কারেন্ট থাকবে সমান। কিন্তু এর ভোল্টেজ গুলো যোগ হবে, মানে ভোল্টেজ ড্রপ হয়, সিরিজের ভোল্টেজ কি হয়, ড্রপ হয়। আর রেজিস্ট্যান্স, যেহেতু এটা সিরিজ, RS লিখবো, রেজিস্ট্যান্স গুলো হবে যোগফল, R1 R2 কত 3 R3। ওকে, তাহলে সিরিজে স্যার আমাদের কারেন্ট গুলো সমান, ভোল্টেজ গুলো কি যোগফল, রেজিস্ট্যান্স গুলো কি যোগফল। এবার প্যারালালে দেখেন, প্যারালালের চিত্রটা কেমন হবে? প্যারালালের চিত্রটা হচ্ছে স্যার প্যারালাল কি বলছে, যে প্রত্যেকটাতে স্যার কারেন্ট চলাচলের জন্য একাধিক পথ থাকবে, একটা, দুইটা, তিনটা। এটা হলো R1, এটা R2, এটা কত 3 R3। দেখেন কারেন্ট চলাচলের জন্য দেখেন এই কারণে এখান থেকে আসতে পারবে, এখান থেকে যেতে হবে, এখান থেকে যেতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা পথ। তাহলে প্যারালালের বৈশিষ্ট্যগুলো কি স্যার, কারেন্টের বিপরীত। এখানে যদি স্যার এই সরি সিরিজের বিপরীত, এখানে যা যা সমান তাই যোগ, আর এখানে যেটা যোগ সেটা কোনো সমান। যেমন স্যার এখানে এখানে কিন্তু কারেন্ট গুলো যোগ সমান, আর এখানে কারেন্ট গুলো যোগফল, মানে এখানে I1 প্লাস I2 প্লাস কত 3 I3। ঠিক আছে, এখানে এখানে দেখেন এখানে ভোল্টেজটা যোগ ছিল, মানে ভোল্টেজটা হবে সমান, V1 V2 V3। ওকে, আর এখানে স্যার রেজিস্ট্যান্স গুলো কি যোগফল, কিন্তু এখানে যোগফল কিন্তু ব্যস্তানুপাতিক, 1/RB। কেন P দিলাম, কারণ এটা প্যারালাল, তাই এটা হবে 1/R1 1/R2 1 বাই কত 3 R3।
বুঝতে পেরেছেন? এটা হলো স্যার, যদি বলে আমাদের পরীক্ষা আসে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য বাংলা লেখা দরকার নেই, শুধু এটুকু লিখলে হবে। প্যারালাল বৈশিষ্ট্য বলে এটা, সিরিজ প্যারালাল বললে দুবাই এটা। আবার যদি বলে সিরিজ এবং প্যারালাল বই পার্থক্য লিখো, তা দুটো পার্থক্য দিয়ে দিবেন। কিন্তু তার আগে অবশ্যই সিরিজ সার্কিটের সংজ্ঞা, প্যারালাল সার্কিটের সংজ্ঞা দিতে হবে কিন্তু। ঠিক আছে? তা সিরিজ সার্কিট কাকে বলে? যে সার্কিটে কারেন্ট চলাচল একটি মাত্র পথ থেকে তাকে বলবো সিরিজ, আর যে সার্কিটে কারেন্ট চলাচল একাধিক পথ থেকে তাকে বলবো আমরা কি স্যার? প্যারালাল। ওকে, ঠিক আছে। এখন আপনাকে ভেবে বলতে পারে যে প্রমাণ করো যে স্যার, প্রমাণ করো যে, আমরা এটাকে প্রমাণ করতে বলতে পারে যে আর এস সমান সমান আর অন আর টু কত থ্রি আর থ্রি। ওকে, ঠিক আছে। এখন দেখেন, আপনাকে এখানে বুদ্ধি খাটাইতে হবে। আপনি মনে করেন যে স্যার সারা জীবন মুখস্থ করে যাবেন, মুখস্থ করে আপনার জীবনে মনে থাকবে না। আপনি এই তিনটা তো আপনার মুখস্থ করাই লাগবে, যে সিরিজের বৈশিষ্ট্যগুলো, প্যারালাল বৈশিষ্ট্যগুলো। এখন যেহেতু স্যার আপনার প্রমাণের ভিতরে যোগ বলছে, দেখতে হবে সিরিজের যেহেতু প্রমাণ করতে বলছে, তা সিরিজে এইটা বা তার কোনটা যোগফল, এইটা বা তার ভোল্টেজটা আমার যোগফল। ঠিক আছে? তো লিখতে হবে অতএব ভি সমান সমান ভি ওয়ান প্লাস ভি টু প্লাস কত থ্রি ভি থ্রি। আর আমরা তো সূত্র জানি, ওহমের সূত্র, আই ইজ ইকুয়াল টু কত? ভি বাই আর। এই যদি আর এটা যদি ক্রস গুণন করতাম, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হইতো? আই আর। ঠিক আছে? তাহলে দেখেন এখানে যেহেতু ভোল্টেজ, ভি ইজ ইকুয়াল টু কত? আই আর। তাহলে আই আর, আর যেহেতু একটা সিরিজ, তাহলে আর এস লিখলাম। তাহলে আই আর ওয়ান প্লাস আই আর টু প্লাস আই আর থ্রি। এর প্রশ্ন হচ্ছে স্যার এখানে আয়ন কেন দিলাম না? কারণ আমরা দেখে দেখেন সিরিজে কি সমান? কারেন্ট সমান। তা আয়ন মানে আই, আই টু মানে আই, আই থ্রি মানে কত? আই। ওকে, তাহলে আই আর এস আমার থাকলো। প্রত্যেকটাতে আমার আই কমন যায়, দেখো আই কমন নিলে আর অন আর টু আর থ্রি। তাহলে আই আই কেটে দিলাম। তাহলে আর এর সমান সমান আর অন প্লাস আর টু প্লাস কত থ্রি হলো? আর থ্রি। এটা আমাদের কি বলেন তো? প্রমাণ হয়ে গেছে না? ওকে, শেষ কিন্তু এটা। এবার এখানে আসেন, এখন এটাকে বলতে পারো যে প্রমাণ করো যে, প্রমাণ করো যে ওয়ান বাই আর পি সমান সমান আর অন আর টু আর থ্রি। তাহলে আপনি এখানে যেহেতু পি দেখবেন, তখন মনে করবেন একটা প্যারালালের ক্ষেত্রে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা জানি প্যারালালের ক্ষেত্রে যেহেতু এটা যোগ, ভিতরে যোগ, যে দেখতে প্যারালাল ক্ষেত্রে আর কোনটা যোগ? আমরা জানি প্যারালাল ক্ষেত্রে আর যোগ হলো কি? কারেন্ট। তাহলে লিখবো সমান আই সমান সমান আই অন প্লাস আই টু প্লাস কত থ্রি? আই থ্রি। ওকে, তাহলে আমরা জানি আই ইজ ইকুয়াল টু কত, দেখো ভি বাই আর। তাহলে এখানে লিখবো কত? ভি বাই আর পি, কারণ এটা হলো প্যারালাল তাই। তাহলে ভি বাই আর অন, ভি বাই আর টু, আর ভি বাই কত থ্রি? আর থ্রি। ওকে, তাহলে ভি বাই আর পি জায়গায় ভি বাই আর পি আমার থাকলো। এন্ড প্রত্যেকটা উপর থেকে দেখেন ভি কমন যায়। ভি যদি কমন না হয়, তাহলে ওয়ান বাই আর অন, ওয়ান বাই আর টু, ওয়ান বাই কত থ্রি? আর থ্রি। ওকে, বুঝতে পেরেছি? ওই আমাদের তৃতীয় অধ্যায় যে প্রমাণের মতো আর কি। আর এই ভি ভিবি কেটে দিলাম। তাহলে ওয়ান বাই আর পি সমান সমান ওয়ান বাই আর অন, ওয়ান বাই আর টু, ওয়ান বাই আর থ্রি। এই হলো আমাদের প্রমাণ শেষ। কিন্তু এই প্রমাণটা কিন্তু আপনাকে একটু বাড়িয়ে বলতে পারে। যদি এই পর্যন্ত বলে তাহলে এই পর্যন্ত শেষ প্রমাণ, কিন্তু যদি বাড়াই বলে সেটা আমি বলে দিচ্ছি। ওয়ান বাই আর পি রেখে দিবেন, আর এখানে আপনার লসাগু করবেন। লসাগু কিন্তু এই তিনটা কিন্তু লসাগু, মানে আর অন আর টু আর থ্রি, তিনটা লসাগু। তাহলে আর অন কেটে গেলে এই দুইটা থাকে, তাহলে আর টু আর থ্রি। আর টু কেটে গেলে আর অন আর থ্রি থাকে, আর অন আর থ্রি। আর থ্রি কাটা, তাহলে আর অন আর টু থাকে, তাহলে আর অন কত টু? আর টু। বুঝতে পেরেছেন? ওকে, এটাকে ধরে যদি উল্টাই দেন, তাহলে কত হবে? এখানে আর পি হবে শুধুমাত্র, কারণ ওয়ান তো নিচে চলে আসবে আর এটা উপরে চলে যাবে। তাহলে আর অন আর টু আর থ্রি। আর যেহেতু স্যার এখানে সবগুলো যোগ, তাহলে এটা সাজাবেন। প্রথমে আর অন আর টু লিখবেন, তারপর আর টু আর থ্রি লিখবেন, আর টু আর থ্রি লিখবেন, তারপর আর অন আর থ্রি লিখবেন, আর অন আর থ্রি। আপনার কিন্তু এই জিনিসটা কিন্তু বলতে পারে, এরকম বলে দিতে পারে, এরকম। ঠিক আছে? তো আমাদের যতগুলো প্রমাণ ছিল সবগুলো প্রমাণ কিন্তু আমি করে দিলাম। ঠিক আছে? প্রমাণ এর ভিতর থেকে মিনিমাম হলে স্যার আপনার তিনটা প্রমাণ কিন্তু পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? একটা রচনামূলক আসবে, আর দুইটা কিন্তু সংক্ষিপ্ত আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো এবার আমরা কি করব? ম্যাথ করব। তো যেহেতু আমি প্রথমে এখানে পঞ্চম অধ্যায় দিয়ে আমি শেষ করতে চাই, পঞ্চম অধ্যায়ের আগে আমি ম্যাথ করে নিব। ঠিক আছে? তো পঞ্চম অধ্যায়ে আমরা ম্যাথ করব। একটু দেখেন পঞ্চম অধ্যায় ম্যাথ করব। আমি আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেন, আমি মুছে দিচ্ছি এটা। ঠিক আছে? ওকে, তো পঞ্চম অধ্যায় ম্যাথ করব। আমি আবারও বলি স্যার একটু ধৈর্য ধরে দেখবেন, কারণ ভিডিও কিন্তু লং হবে, মিনিমাম
1 থেকে 1.5 ঘন্টা তো হবেই হবে। তো 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে যদি আপনি সারা সেমিস্টার পড়েও কিন্তু আপনি অনেকে ফেল করেন, কারণ সারা সেমিস্টার পড়ে যদি ফেল করেন 1 থেকে 1.5 ঘন্টা যদি ধৈর্য ধরে দেখে দেখে যদি আপনি 50 নাম্বার পান, মানে আপনি ফেল তো করবেনই না, বরং ভালো রেজাল্ট করবেন। আর যারা রিফার দেখতেছেন, যারা আমার এই ভিডিওটা যারা রিফার ছিলেন, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ রেফারে কিন্তু আপনারা পড়াশোনার টাইম পান নাই। তার মানে আপনারা এখন যতটুকু টাইম পাবেন এতটুকু পড়াশোনা করে কিন্তু পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? তো আমি আপনাদের আপাতত আহ 4টা সার্কিট করে দিব, 4টা সার্কিট করে দিব। আশা রাখি স্যার ওর ভিতর থেকে আপনার সবকিছু কমন চলে আসবে। সার্কিট খুব বেশি কঠিন আসে না আমরা, কিন্তু আমরা অনেকে পারি না বা ভয় পাই, এই জন্য আমরা করতে পারি না। তো সার্কিট গুলো একটু দেখি আমরা। আমি সার্কিট আঁকছি, আপনারা প্রথমে কিন্তু যখন পরীক্ষায় যখন করবেন তখন সার্কিট আগে খাতা আঁকার চেষ্টা করবেন, ঠিক আছে? সার্কিটে খাতা আঁকার চেষ্টা করবেন, আপনাদের জন্য বেটার হবে। আর যদি সার্কিট যদি না আঁকেন তাহলে কিন্তু অঙ্ক করতে গেলে একটু জটিলতা পড়ে যাবেন আপনারা। আমি সার্কিট এঁকে দিচ্ছি সুন্দর করে। স্যার এখানে দিয়েছে 60 ভোল্ট, এটা হচ্ছে স্যার 8 ওহম, এটা বলছে 5 ওহম, আর এটা হচ্ছে স্যার 18 ওহম, এটা হচ্ছে স্যার 3 ওহম, এটা হচ্ছে স্যার আমার 6 ওহম। আমাদের কি বলছে একটু খেয়াল করি। বলছে স্যার মোট রোধ, মোট রোধ, মোট কারেন্ট, মোট কারেন্ট এবং 5 ওহমের 5 ওহম এর কি বের করো, ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ ড্রপ বের করো। তো ভোল্টেজ ড্রপ বের করতে বলে, কারণও বের করতে বলে, এই নিয়ে কিন্তু স্যার আহামরি কোনো কিছু দরকার নাই। তো আগে আপনাদেরকে স্যার এই যে টোটাল যে সার্কিটটা আছে এটাকে মোট রেজিস্ট্যান্স আপনাকে বের করতে হবে। তা মোট রেজিস্ট্যান্স বের করতে গেলে আপনি সবসময় চেষ্টা করবেন শেষে যাওয়ার, মানে সবসময় কিন্তু শেষ থেকে করে আসতে হবে। সার্কিটের নিয়মটা হচ্ছে সবসময় কত থেকে করতে হবে, শেষ থেকে করতে হবে। এখন শেষ থেকে করতে গেলে আপনাদের একটা বুদ্ধি শেখাই আমি। দেখবেন যতগুলা বক্স আকারে রাখবে প্রত্যেকটা বক্স কিন্তু প্যারালাল। আর প্যারালাল কেন হয়, কারণ দেখেন কারেন্ট চলাচলে একটা কারেন্ট এসে এটা কিন্তু দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে, এটাকে আমরা প্যারালাল বলি। যতগুলো বক্স আছে সবগুলো কিন্তু আমার প্যারালালে কাজ হয়। তাহলে আগে প্যারালাল গুলো করবেন। আর প্যারালাল যেহেতু স্যার এখানে 3 আর 6 আছে প্যারালাল, তাই না? আপনি একটু এইভাবে লিখবেন যে 3 ও 6 কিসে স্যার, প্যারালালে, প্যারালালে, সমতুল্য, সমতুল্য রোধ। একটু লিখবেন, লিখে লিখে করলে আপনার জন্য সুবিধা হয়। তাহলে এই দুটো আছে প্যারালাল আছে সমতুল্য রোধ। সমতুল্য রোধ মানে কি, এই দুটো মিলে নতুন করে যেটা হবে সেটা হচ্ছে ঠিক এর মাঝখানে হবে, ঠিক আছে? ডট ডট মানে তো বুঝতেছেন যে ওটা কাল্পনিক ভাবে নিয়ে নিচ্ছি। তাহলে আমরা জানি যেটা একটা প্যারালাল, তাহলে এখানে লিখবো আমরা আরপি, ওকে? তো প্যারালালের ক্ষেত্রে কি সিস্টেমটা আছে, যে দুইটাকে নিয়ে প্যারালাল করব ওই দুটো উপর উপর গুণ হবে, নিচে নিচে যোগ হবে, ঠিক আছে? উপর উপর গুণ, নিচে নিচে যোগ। তাহলে 3 গুণিতক 6 আর 3 যোগ কত 6, মানে উপর উপর গুণ নিচে নিচে যোগ। 3 6 18 আর নিচে যোগ করলে 9, ভাগ করলে কত হয় 2 ওহম। তাহলে এই এর মাঝখানে এখানে কিন্তু কত ওহম হইলো, 2 ওহম। এখন দেখেন ওই দুটো কিন্তু এখন আর নাই। এখন দেখেন এইখান থেকে এই দুইটা, এই 18 আর 2 এটা কি সিরিজে না, তার কারেন্ট চলাচল একটি মাত্র পথ। তাহলে এইভাবে বলতে হবে যে 2 ও 18 কিসে স্যার, সিরিজে, ঠিক আছে? সিরিজে, সমতুল্য রোধ। তা সিরিজ এই জন্য লিখবো আমরা কত, আর এস। তাহলে সমতুল্য মানে আর সিরিজের ক্ষেত্রে যোগ হয়, কোনো গুণফল নাই, শুধুমাত্র যোগ হবে, যতগুলো রেজিস্ট্যান্স সব যোগ হবে। তাহলে এই যে 2 প্লাস কত হলো 18 সমান সমান কত ওহম, 20 ওহম। আর এটার এটা তো একদম বাদ বাদ। এখন এটা যেহেতু এইভাবে আছে, নতুন করে যে হলো সে এইখানে, এই যে স্যার এটা কত ওহম স্যার, 20 ওহম। এগুলো কাল্পনিক, সেগুলো তো বুঝতে পারছেন, মানে এই বিষয়ে সার্কিট কিন্তু নেই, আমি সার্কিট শুরু করে ফেলছি। এখন দেখেন এই দুটো কি আড়াআড়িতে আছে না, মানে কারেন্ট একটা দিতে দিয়ে দুটোতে চলে যাচ্ছে, মানে আড়াআড়িতে মানে কিন্তু প্যারালাল, এই দুটো প্যারালাল। তাহলে 5 ও 20 কিসে স্যার, প্যারালালে, ঠিক আছে? প্যারালালে।
সমতুল্য রোধ। যেহেতু প্যারালাল থাকে তাহলে আমরা আবার আরপি লিখবো, ঠিক আছে। তো প্যারালাল মানে কি উপর উপর গুণ, নিচে নিচে যোগ। তাহলে 5 গুণিতক 20 আর 5 যোগ 20, 5 20 কত হলো 100, আর এই যোগ করলে কত 25, তাহলে ভাগ করলে কত থাকে 4 ওহম। তাহলে এই দুইটা কিন্তু এখন আর নাই, এই দুটো বাদ বাদে নতুন করে সেটা হলো এই যে সেটা কত স্যার আমাদের 4 ওহম, ঠিক আছে। এদিকে কেউ নাই, তাই দেখেন এইখান থেকে যে এইটুকু আসছে কি এই 8 আর এই যে 4, এটা কি সিরিজে না, কারণ কারেন্ট চলাচলে একটা মাত্র পথ। তাহলে লিখবেন 8 ও 5 সরি 4 সিরিজে সিরিজে সিরিজের সমতুল্য রোধ। যেহেতু এরপরে আর কোনো রেজিস্ট্যান্স নাই, কারণ এই দুটো হলে তা শেষ, তাহলে এটাকে শুধু আর লিখবেন, অথবা 8টি দিবেন, 8টি মানে কি মোট রেজিস্ট্যান্স। তাহলে যেহেতু সিরিজে তাহলে যোগ হবে 8 প্লাস 4 সমান সমান 8 আর 4 কত হলো 12 ওহম। তাহলে মোট রেজিস্ট্যান্স বের গেল আমাদের, কিন্তু একটা অ্যান্সার অলরেডি শেষ। এবার বলছে স্যার মোট কারেন্ট বের করো। মোট কারেন্ট লিখবেন অতএব মোট কারেন্ট। মোট কারেন্ট আমরা জানি কারেন্টের সূত্র কত, আই ইজ ইকুয়াল টু কত ভি বাই আর, কিন্তু এখানে আরটি দিবেন কারণ মোট রেজিস্ট্যান্স। ওকে, এখন স্যার আমাদের ভোল্টেজ কত 60 আর রেজিস্ট্যান্স কত 12, তাহলে 5 12 60 5 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের কারেন্টও বেরোলো, তাহলে আমাদের দুইটা অ্যান্সার কিন্তু শেষ। এখন যদি ধরেন আপনার এই অঙ্কটা পরীক্ষায় আসলো, আপনি এই পর্যন্ত করলেন, এর নাম্বার পাবেন কত বলুন তো 5, কারণ দুটোতে 5 আর ভোল্টেজ ড্রপ হলো 3, 5 আর 3 কত হলো 8, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা বের করব কি যে 5 ওহমের ভোল্টেজ ড্রপ, কিন্তু 5 ওহম করতে গেলে, কারণ আমি কিন্তু এদিক দিয়ে যাচ্ছি, তাহলে আগে এটাকে করতে হবে, তারপর এটাতে যেতে হবে, ঠিক আছে। কিন্তু আমি আপনাদের একটা নিয়ে যে বৈশিষ্ট্য সে দেখাই দিয়ে আসছি, সিরিজের বৈশিষ্ট্য প্যারালাল বৈশিষ্ট্য। সিরিজে কিন্তু কারেন্ট সমান, দেখেন তো প্রথমত দেখতে হবে স্যার এই যে স্যার ভোল্টেজ সোর্সের সাথে প্রথম যে রেজিস্ট্যান্স, এটা সিরিজে না প্যারালালে, কারণ দেখেন কারেন্ট হলো এই বন্ধু একটা পথ, তাহলে এটা কিন্তু সিরিজ। আমরা যেটা করব, যেহেতু আমরা ভোল্টেজ ড্রপ বের করবো, তাহলে এটাকে আমরা প্রথমে আর অন ধরে নিব। হ্যাঁ, এটাকে আমরা কত অন ধরে নেব, আর অন। আর অন মানে কত ওহম 8 ওহম। আমি যেভাবে করছি আপনি এইভাবে করবেন 8 ওহম। এখন যেহেতু এটার সাথে এটা আছে সিরিজে, তা সিরিজে কি কারেন্ট সমান, তাহলে দেখেন মোট কারেন্ট কত পেয়েছি 5 অ্যাম্পিয়ার, এটাকে মোট কারেন্ট। তো এর যদি কারেন্ট 5 অ্যাম্পিয়ার, এর কারেন্ট 5 অ্যাম্পিয়ার, এই দুটো হলো সিরিজে, তাহলে এই আয়ন কারেন্ট হবে কত 5 অ্যাম্পিয়ার। তো আমি এখানে দেখেন রেজিস্ট্যান্স জানি, কারেন্ট জানি, এখানে জানি না হলো ভোল্টেজ। তাহলে আমরা ভোল্টেজের সূত্র কি ভি অন, ভি ইজ ইকুয়াল টু কত আই অন ইনটু কত অন আর অন, মানে ভি ইজ ইকুয়াল টু কত আই আর। তাহলে এখানে আই মানে 5 আর আর মানে হলো 8, তাহলে 5 8 কত হলো 40 ভোল্ট। বোঝা গেছে? এখন দেখেন আপনি এই রেজিস্ট্যান্সের শেষে যেটা বের করবেন না শুরুতে সেটা বের করবেন, কিন্তু এই যে কাল্পনিক গুলো কিন্তু না, এই 5 ওহমের বলছে কিন্তু। তাহলে আমি এখানে 5 ওহমকে আমরা R2 ধরে নিলাম, তাহলে এটা হলো কত ওহম 5 ওহম। ক্লিয়ার? ওকে, তাহলে এর শেষে আপনি যেটা বের করছেন শুরুতে সেটা বের করবেন, কিন্তু তাও বিয়োগ করে, একদম মাথায় ঢোকায় রাখেন, তাও কি করে বের করবেন, বিয়োগ করে বের করবেন। তাহলে এখানে যখন আমরা V2 যখন বের করতে যাব, তাহলে এই দেখেন V2 এর আগে দুইটা ভোল্টেজ, একটা হচ্ছে মোট ভোল্টেজ, এটা হলো ভিয়ান এর ভোল্টেজ। তাহলে মোট ভোল্টেজ থেকে আপনি ভিয়ান ভোল্টেজ বাদ দিবেন, তো মোট ভোল্টেজ কত 60 মাইনাস ভিয়ান ভোল্টেজ মানে কত 40, তাহলে তো অলরেডি থাকে কত ভোল্ট 20 ভোল্ট। যদি কোনো কারণে আপনাকে বলতো যে 5 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান বের করো, তখন আপনি কি করতেন জানেন, তখন আপনি জানেন আই ইজ ইকুয়াল টু কত ভি বাই আর, মানে V2 বাই কত R2। তাহলে V2 এর মান কত হলো 20 আর R2 এর মান কত হলো 5, বিয়োগ করলে কত হইতেন 4 অ্যাম্পিয়ার। তখন এটা কিন্তু হয়তো আমাদের কারেন্ট, কিন্তু এটাকে আমাকে বের করতে বলি নাই। তাহলে এই যে স্যার করলেন, এটা হলো টোটাল 8 নাম্বার। স্যার বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। আমরা আরো দুইটা সার্কিট করব স্যার, মোট আমি 3টা সার্কিট করে দিব ইনশাআল্লাহ। এর ভিতর থেকে আপনাদের একটা পরীক্ষায় চলে আসবে যদি আপনারা করতে পারেন, কারণ যে একদম সেম টু সেম আসবে এমন কোনো কথা না, এই কোয়ালিটি আসবে, আপনাকে একটু করতে হবে। আপনাদের বোর্ডে দেখবেন সবসময় সহজ সহজ প্রমাণগুলো আসে, আপনাদের ওই সার্কিট গুলো আসে, খুব কঠিন আর কোনো সার্কিট আসে না। এই জন্য আপনাকে খুব কঠিন কঠিন সার্কিট করারও দরকার নেই, ঠিক আছে। ওকে, তো আমি এটা কিন্তু মুছে দিলাম, আপনারা স্ক্রিনশট নিতে পারেন, ঠিক আছে।
দেখেন, ধরেন একই সার্কিট আপনাকে এখানে আরেকটা দিয়ে দিল স্যার 1 ওহম। হ্যাঁ, তখন আপনি কি করবেন? এটা বলছে কত, 18 ওহম। এখানে ভোল্টেজও আপনার, এখানে ভোল্টেজ দিয়ে দিলাম, আমি এবার দিলাম 50 ভোল্ট। এখন আপনি কি করবেন বলেন? এটাকে বলছে যে 18 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান বের করো। আচ্ছা, ঠিক আছে। ধরুন আপনি একই কথা বলবো যে 5 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান আপনাকে কি করতে হবে? বের করতে হবে। দেখেন সবকিছু সেম, শুধুমাত্র এখানে একটা ওহম কি, একটা রেজিস্ট্যান্স এখানে বেড়ে গেল, আর কিছু না। তাহলে প্রথমে আপনি একদম প্রথমে প্রথমে যেটা করলেন, ওকে ফাইন, সবকিছু করলেন। তাহলে প্রথমে এখানে পেয়েছিলেন কত আপনি? 2, তাই না? এখানে পেয়েছিলেন কত আপনি? 2, ঠিক আছে। তারপরে এখানে করে পেয়েছিলেন কত স্যার? 20। এই যে এখানে করে কত পেয়েছিলেন আপনি? 20 পেয়েছিলেন। ওকে, 20 পেয়েছিলেন। তার এই দুটো করে আবার একটা যেটা পেয়েছিলেন সেটা এখানে পেয়েছিলেন কত বলেন তো? 4, তাই না? এই যে 4 পেয়েছিলেন, আপনি যে 4 পেয়েছিলেন। পাওয়ার পরে এবার দেখেন আপনি এখানে এই দুটোকে কিন্তু প্রথমে সিরিজ করছিলেন, কিন্তু এবার ওর সাথে আরেকটা কিন্তু এটা 1 যোগ, কারণ এইটা এইটার এটা দেখেন কারেন্ট হচ্ছে একটি মাত্র পথ। তাহলে এখানে লিখবেন স্যার যে 8, 4 ও 1 কিসে স্যার? সিরিজে। সিরিজে, এছাড়া আর কিন্তু কিছু না। তাহলে এখানে কি হবে? একটা 1 যোগ হবে। তাহলে কত হবে? 8 আর 4 12 কত? 13, 13 ওহম। তাহলে মোট রেজিস্ট্যান্স কত ওহম হলো? 13 ওহম। তাহলে যখন আপনি কারেন্ট বের করবেন, কারেন্ট কিন্তু স্যার যখন কারেন্ট বের করতে ভোল্টেজ কিন্তু 50, তাহলে 50 ভাগ কত বলেন তো? 13। চুপ, তাহলে এখানে 50 কে আপনি 13 দ্বারা ভাগ দিবেন। তাহলে এখানে লিখবেন 50 ভাগ কত? 13। তাহলে এটা বেরিয়েছে স্যার 3.85 অ্যাম্পিয়ার। এত অ্যাম্পিয়ার পাইলেন। এখন আপনাকে কি করতে হবে? ভোল্টেজ ড্রপ করতে হবে। এই অঙ্কটা করার একটা কারণ আছে আপনাকে। আমি বলছি এটা অঙ্কটা করার একটা কারণ হচ্ছে, দেখেন আমি আগে যে রেজিস্ট্যান্সটা করছি ওটা কিন্তু এইখানে আগে যেটা সার্কিট করে এটা ছিল, এটা কিন্তু ছিল না। যখন এরকম থাকবে, বিষয়টা হচ্ছে যখন এরকম থাকবে তখন আপনি কি করবেন? এই এইটাকে আপনাকে ভোল্টেজ ড্রপ বের করতে বলছে না? তো এটা যখন ভোল্টেজ ড্রপ আপনি বের করতে যাবেন, তা এর সিস্টেমটা হচ্ছে আপনাকে কার বের করতে? 5 ওহমের ভোল্টেজ ড্রপ বের করতে বলছে, ঠিক? তাহলে লিখবেন স্যার আগে 5 ওহমের কারেন্ট বের করবেন। এই ভোল্টেজ ড্রপ বের করার আগে অবশ্যই কিন্তু কারেন্ট বের করতে হবে এর। তাহলে 5 ওহম এর কি স্যার? কারেন্ট। 5 ওহমের কারেন্ট বের করার সিস্টেম যদি এরকম যদি থাকে, যে উপর নিচে থাকে আর এখানে যদি থাকে, তাহলে সেই সিস্টেমটা হচ্ছে যে আপনি যে যার কারেন্ট বের করবে, যার কারেন্ট বের করবে তার বিপরীত শাখা মানে তার আগের শাখার কারেন্টটা কত। দেখেন মোট কারেন্ট কত পেয়েছি? এত। তাহলে এরও কারেন্ট কত? এর কারেন্ট কত? 3.85, তাই না? তাহলে এখানে কত স্যার? 5 ইন্টু, আমি বলছি যার কারেন্ট বের করব তার বিপরীত তার আগের শাখার কারেন্টটা ওর সাথে গুণ হবে। তার আগের শাখার কারেন্ট কত? 3.85। এই যে স্যার 3.85 বাই সেই শাখা প্লাস তার ওই শাখার সাথে যতগুলো স্যার রেজিস্ট্যান্স সবগুলো যোগ হবে। কিন্তু দেখেন এই সবগুলো মিলে কিন্তু যেটা পেয়েছি সেটা কত বলেন তো আমার? 20। এই যে স্যার রেজিস্ট্যান্সটা কি হবে? যোগ হবে। এই যে স্যার, তাহলে বিষয়টা হচ্ছে কি, যে আপনি যে শাখার কারেন্ট বের করতে যাব ওই শাখার রেজিস্ট্যান্স গুণ তার আগের শাখার কারেন্ট, ঠিক আছে, বাই ওই শাখার রেজিস্ট্যান্স প্লাস তার বিপরীত শাখার যে রেজিস্ট্যান্স, ওই রেজিস্ট্যান্স কি হবে? নিচে যোগ হবে। এটা হলো আমাদের কাহিনী। এখন দেখান যাক আমি এখানে ক্যালকুলেশন করলে কত আসে। তাহলে এখানে 5 গুণিত কত? 3.85 ভাগ নিচে আছে কত? 25। এটা হচ্ছে স্যার 0. অ্যাম্পিয়ার। এত কারেন্ট আমি পাইলাম। তাহলে আমাদের পেয়েছে ভোল্টেজ ড্রপ। তাহলে 5 ওহম এর ভোল্টেজ, ভোল্টেজ বা ভোল্টেজ ড্রপ একই কথা, ভোল্টেজ। তা আমরা জানি কি ভোল্টেজ ভিজিবল কত? আই আর। তাহলে আই ইন্টু কত? আর আই মানে কত? কারেন্ট কত? এত 0.77। আর আর মানে কত স্যার? 5। তাহলে 0.77 গুণিত কত? 5। এটা হচ্ছে কত? 3.85 ভোল্ট। এই হচ্ছে স্যার আমাদের অ্যান্সার, ঠিক আছে। ওকে, তো এবার আমরা একটা বড় সার্কিট করব। একটা বড় সার্কিট করতে হবে আমাদেরকে। আমি কিন্তু বোর্ডের মানে যেগুলো পরীক্ষায় আসছে আমি শুধু সেখান থেকে করাচ্ছি। আর এইভাবে করলে কিন্তু আপনারা সকলে পেরে যাবেন। তো ঠিক আছে, আমি এটা মুছলাম। এবার দেখেন সার্কিটটা আমি আগে আঁকবো।
একটু সময় দিবেন, কারণ স্যার আপনাদের জন্য কিন্তু আমি কষ্ট করছি, কারণ আমি এই ভিডিওতে আমার যতটুকু না লাভ হবে তার 14 গুণ থেকে 25 গুণ লাভ হবে আপনাদের, ঠিক আছে? তাও বললাম না 100 গুণ লাভ আপনাদের, একটু কম বললাম আর কি লাভের পরিমাণ আপনাদের, ঠিক আছে? লাভটা কিন্তু আপনাদেরই বেশি, আমার কিন্তু না। অনেকে এই সার্কিটটা নিয়ে অনেকে ভয় পান, এটা বলে, বলেন যে স্যার এটা বিশাল বড়, এটা কি করে করব। এরকম দেখেন আমি একদম সলভ করে দিচ্ছি খুব ইজিলি, খুব ইজিলি সলভ করব, কারণ প্রত্যেকটা জিনিসই কিন্তু সোজা যদি আমরা ওই জিনিসটা বুঝতে পারি। আর যদি বুঝতে না পারি তাহলে ওর মতো কঠিন আর কিছুই নাই। এই জন্য কোনো জিনিস আপনারা মুখস্থ করবেন না, মুখস্থ করার আগে আপনাকে ওই জিনিসটাকে আগে বোঝার চেষ্টা করবেন। মুখস্থ জিনিস কখনো কিন্তু আপনার জন্য সফল হবে না, মুখস্থ জিনিস সবসময় খারাপ হয়। এটা হচ্ছে 5 ওহম, 15 ওহম, এটা হচ্ছে 20। আমি আর ওহম লিখে দিচ্ছি না, এটাকে শুধু সংখ্যাগুলো লিখে দিচ্ছি। এটা হলো 10, এটা হলো কত 15। আচ্ছা, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 30, এটা হচ্ছে কত 35। আচ্ছা, এই অঙ্কটা এটাকে যেটা যেহেতু অনেক বড় অঙ্ক, এটাকে শুধুমাত্র বলছে যে মোট কারেন্ট এবং মোট রেজিস্ট্যান্স বের করো, ঠিক আছে? মোট কারেন্ট এবং মোট রেজিস্ট্যান্স আমাদের বের করো, কোনো ভোল্টেজ ড্রপ বলি নাই। আর ভোল্টেজ ড্রপ যদিও বা বলে কোনো সমস্যা নাই, তাহলে মোট কারেন্ট, মোট রেজিস্ট্যান্স এবং ধরেন 15 ওহম, 15 ওহম এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, কারেন্ট বের করো। দেখুন 15 ওহম তো এটা, ঠিক আছে? তো এটাকে করতে গেলে আমি আগে বলছি যে স্যার যতগুলো বক্স থাকবে, যতগুলো কি থাকবে বক্সগুলোকে আপনাকে আগে করে নিতে হবে। এখন দেখেন এই অঙ্কটা আপনাকে আরেকটা একটা টুইস্ট দিতে পারে, দেখবেন কি টুইস্ট। স্যার এই যে স্যার এখানে যেটা আছে না স্যার, এরকম আসবে স্যার, এখানে 25 আসবে, আসার পরে এই দুটো এইভাবে বলছেন না, বলে এইভাবে বলবে, এই যে স্যার এই, আর বলবে কত এই, এই স্যার এটা হলো 30, এটা কিন্তু 35, মানে বিষয়টা কিন্তু স্যার একদম একই। কারণ দেখেন এই দুটো এখন প্যারালালে আছে, এই দুটো কিন্তু এখন প্যারালালে আছে, তাই ওরা কি করছে একদম সরাসরি দাগ টেনে দিয়েছে নিচ পর্যন্ত, মানে আপনাকে বিভ্রান্ত করার জন্য, যে আপনি এইরকম করে গেছেন কিন্তু এরকম আসছে, এখন আপনি কি করবেন, এখন আপনি করতে পারবেন না। বিষয়টা হলো তাই, তাই না? তা আসলে কিন্তু না, আপনারা কিন্তু অনেক চালাক, ঠিক আছে? তো প্রথমত স্যার আমাদের যেগুলো করতে হবে, যেগুলো স্যার এই রকম যে প্যারালাল যেগুলো আছে ওইগুলোকে মানে বক্স আকারে ওইগুলো আগে সলভ করে নিতে হবে। তাহলে এই দুটোকে আছে কত 30 আর 35, তাই না? আমাদের 30 আর 35, তাই না? ওকে, তাহলে যেহেতু স্যার আমাদের 30 আর কি স্যার 35 কিসে আছে প্যারালালে না, প্যারালালে, সমতুল্য, সমতুল্য রোধ, সমতুল্য রোধ। তাহলে প্যারালাল থেকে আরপি দিলাম, তাহলে আমার সিস্টেম কি উপর উপর গুণ হবে, প্যারালালের ক্ষেত্রে নিচে নিচে কি হবে যোগ হবে। ওকে, তাহলে উপর উপর গুণ নিচে নিচে যোগ, তাই যদি হয় তাহলে দেখেন 30 গুণিতক কত 35 ভাগ কত 65, কত হলো এটা 16.15, তাহলে এটা 16 কত হলো 15। আরেকবার দেখি 30 গুণিতক 35 ভাগ কত 65, তাই না? 16.15, ঠিক আছে, এত ওহম। তাহলে এখন এই দুইটা কিন্তু বাদ, এই দুটো বাদ দিয়ে নতুন যে হলো সেটা হলো এই যে, সেটা এটা কত স্যার 16.15, আর 16 কত হলো স্যার 15, আর এখানে হয়তো হলো এইখানে, ঠিক আছে, এখানে তো 16 কত হয়তো 15 হয়তো, বিষয়টা কিন্তু একই। আচ্ছা, এবার আমরা যেটা করবো তখন এটাকে আগে ভেঙে নেবো। একটা জিনিস খেয়াল করেন, যদি আমরা এই দুটোকে যদি বাদ দিয়ে দিই তাহলে দেখেন এখানে কারেন্ট চলছিল একটা পথ, তাহলে মানে 20 আর 5 কিন্তু সিরিজ। আবার দেখেন এই যে 10 আর 15 কিন্তু সিরিজ, কারণ কারেন্ট চলছিল এখানে একটা পথ, তাহলে এই দুটো হলো সিরিজ, আবার এই দুটো হলো সিরিজ। আর প্রথমে এই দুটোকে নিয়ে কাজ করবো, 20 আর কত 5, তাহলে লিখবো 20 ও
পাঁচ সিরিজে, কিসে স্যার? সিরিজে। ওকে, সমতুল্য রোধ। তাহলে সিরিজ হলো আর এস, তাহলে কত হবে? 20 প্লাস 5 সমান সমান কত হলো? 25 ওহম। তাহলে এই দুটো মিলে নতুন করে যে হলো সেটা হলো এই যে স্যার, এই যে দেখেন, এটা হলো কত হলো স্যার? 25। ঠিক আছে, 25। আবার এই দুটো যোগ করলে কত হবে? 25। এই দুটো মিলে নতুন করে যে হবে সে মানে এখানে, তাই না? এটা হবে কত স্যার? 25। তাহলে আহ 10 ও 15 কিসে স্যার? সিরিজে। সিরিজে সমতুল্য রোধ। তাহলে এটা হলো কত? আর এস। তাহলে 10 প্লাস 15 সমান সমান কত হলো? 25 ওহম। এই যে স্যার 25 ওহম। এখন দেখেন এই যে এর একটা বক্স না, তাই 25 আর 25 কি প্যারালাল আছে না? এই দুটো মিলে নতুন করে যে হবে সে হবে এর মাঝে। ঠিক আছে, এটাও কিন্তু কত? 12.5। দেন ক্যালকুলেশন করে দেখেন 12.5 পাবেন। তাহলে লিখবেন স্যার 25 ও 25, তার মানে আমি কিন্তু এখন এটাকে আর এটাকে নিয়ে কাজ করছি। 25 ও 25 প্যারালালে, কিন্তু প্যারালালে সমতুল্য রোধ। তাহলে যেহেতু আরপি, তাহলে 25 গুণিতক 25 বাই 25 যোগ 25। আর মনে করেন স্যার এই যে দুইটা যদি একই সংখ্যা হয় তার অর্ধেক হয়, মানে কত? 12.5 ওহম। এই যে 12.5। ঠিক আছে, এখন দেখেন এই যে 12.5, এই যে 25 আর এই যে 16.15, এই তিনটে কিন্তু স্যার সিরিজ, কারণ ও পাশে দুটো তো নাই আর এই পাশে তো এগুলো নাই, শুধু মাঝখানে এখন হয়েছে। তাহলে 12.5, 25 আর 16.15 এই তিনটে কিন্তু স্যার সিরিজে। তা লিখবেন 12.5, 25 ও 16.15 কিসে আছে? সিরিজে, সমতুল্য রোধ। তাহলে সিরিজ হলো আর এস, এগুলো যোগ করতে হবে, সিরিজে শুধু যোগ হবে 12.5, 25 আর 16 কত স্যার? 15। যদি আমরা যোগ করি তাহলে 12.5 প্লাস 25 প্লাস 16 কত? 15। তাহলে এটা আছে স্যার 53.65। এটা আছে 53 কত? 65 এত ওহম। তাহলে দেখেন এইটা এইটা এটা কেউ নাই, তাহলে নতুন করে যে হলো সে হলো এই যে স্যার, এটা হলো 53 কত? 65। এই দুটো কিন্তু স্যার প্যারালালে। তাহলে 15 ও 53 কত? 65 কিসে আছে? প্যারালালে। প্যারালালে। তো প্যারালালে মানে আরপি। তাহলে এখানে আবার কি হবে? 15 গুণিতক 53 কত? 65 বাই 15 প্লাস 53 কত? 65। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 15 গুণিতক 53 কত? 65। ঠিক আছে, সমান সমান ভাগ 68.65। এই দুটো যোগ করলে 68.65 হয়। 68 কত? 65। এটা হচ্ছে স্যার 11.72। 11 কত? 72 ওহম। এই দুটো মিলে নতুন করে যেটা হলো সেটা হলো এই যে স্যার, সেটা হচ্ছে কত? 11.72। 11 কত? 72। এখন দেখেন এই 5 আর 11.72 সিরিজে আছে, দেখছেন? সিরিজে আছে। তাহলে 5 ও 11 কত? 72 কিসে আছে? সিরিজে। হ্যাঁ, সিরিজে। তাহলে যেহেতু স্যার এরপর আর কোনো রেজিস্ট্যান্স হবে না, এটাকে আমরা আরটি দিতে মানে মোট রেজিস্ট্যান্স। আর সিরিজের ক্ষেত্রে যোগ হবে, তাহলে 5 11 কত? তাহলে এটা হচ্ছে 16 কত হলো? 72 ওহম। ওকে, এটা হলো মোট রেজিস্ট্যান্স। তাহলে মোট কারেন্ট কত হবে স্যার? মোট কারেন্ট, মোট কারেন্ট হচ্ছে আই যে করলো কত? ভি বাই আর। আই যে করলো কত? ভি বাই, এখানে আমরা আরটি দেবো যেহেতু মোট রেজিস্ট্যান্স পেয়ে গেছি। তাহলে ভি মানে কত? 230 আর মোট রেজিস্ট্যান্স কত? 16.72। 16 কত? 72। তাহলে 230 ভাগ 16 কত? 72। এটা হচ্ছে স্যার 13.75। 13.75 অ্যাম্পিয়ার। শোনেন এখানে যারা ভোল্টেজটা বের করতে বলছে, যদি আপনি ভোল্টেজটা বের করতে নাও পারেন তো মোট কারেন্ট পর্যন্ত কিন্তু, মোট কারেন্ট পর্যন্ত রেখে দিলে কিন্তু আপনি 5 নম্বর মিনিমাম পাচ্ছেন। ঠিক আছে, তাহলে আপনি আবার এটা করার পর আবার কেটে দিয়ে আসবেন না, অবশ্যই এই মতো করবেন, তাহলে না আপনারা কিন্তু, আমরা কিন্তু আপনাকে নাম্বার দিব, নাহলে কিন্তু দিব না। এবার খেয়াল করেন, আমি কিন্তু এখানে বলেছি যে 15 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান বা ভোল্টেজের উপর কিন্তু বের করতে বলতে পারে আপনাকে। তো দেখেন এখানে প্রথমে স্যার আপনাকে এই পাঁচটাকে করতে হবে, কারণ এখান থেকে কিন্তু কারেন্ট যায়। তাহলে প্রথমে এটাকে আমরা আর অন ধরবো, আর অন মানে কত ধরবো আমরা? 5 ওহম। ওকে, 5 ওহম।
এখন স্যার যেহেতু স্যার এটার সাথে এটা কিন্তু সিরিজে, তা সিরিজে কিন্তু আমি বলেছি কি সমান, কারেন্ট সমান, তাহলে মোট কারেন্ট যা পাবেন প্রথমটার কারেন্টও কিন্তু তাই হবে। তাহলে কত, এটা 13 দশমিক কত হবে, 75 অ্যাম্পিয়ার। কিন্তু এখানে জানি না আমরা ভোল্টেজ, আমরা জানি ভি ইকুয়াল কত, আই আর, মানে আয়ন ইন্টু কত ওয়ান, আর ওয়ান। তাহলে আয়নের মান কত, 13.75 ইন্টু আর এর মান কত বলতো, 5। এই দুটো যদি গুণ করা হয় তাহলে 13.75 গুণিত কত স্যার আমাদের 5, তাহলে এটা হচ্ছে 68.75, এটা 68 কত 75 ভোল্ট। এখন আমি তো এটা গেল, এর পরে আমি এটা করবো, কারণ যেগুলো কাল্পনিক ওগুলো কিন্তু করা যাবে না। তাহলে এটাকে আমরা R2 ধরলাম, এটাকে আগে একটা করে দিয়েছি, এটা হলো স্যার 15 ওহম। ওকে, এবার দেখেন এর শেষে যেটা বের করছে এর শুরুতে সেটা বের করবো, কিন্তু তাও কি করে স্যার, বিয়োগ করে। তাহলে এখানে বের করবো প্রথম করো V2, ঠিক আছে, V2। তাহলে মোট ভোল্টেজের থেকে V1 ভোল্টেজ বাদ দিব, মানে মোট ভোল্টেজ মাইনাস V1 ভোল্টেজ। মোট ভোল্টেজ কত, 230 মাইনাস 68 কত হলো 75। তাহলে 230 মাইনাস 68 কত 75, এটা হচ্ছে স্যার 161.25, 161.25 ভোল্ট। আর এখানে কারেন্ট বের করতে হবে, তাহলে I ইকুয়াল টু কত, V বাই R। তাহলে V বাই কত আমাদের R, তাহলে ভোল্টেজ কত 161.25, আর রেজিস্ট্যান্স কত আমাদের স্যার 15। তাহলে 125 কে ভাগ দেবো কত দ্বারা, আমরা 15 দ্বারা। তো এটা পাইছে স্যার 10.75, 10.75 অ্যাম্পিয়ার। বোঝা গেছে? ওকে, তাহলে স্যার আমি কিন্তু রেজিস্ট্যান্সের আর কোনো সরি সার্কিটের আর কিছু করাবো না। এখন একটা জিনিস আপনাদের বুঝাই দেই, ধরেন এটা তো আপনারা শিখলেন। এখন কোনো কারণে ধরেন স্যার আপনাকে এরকম কোন সার্কিটে এরকম যদি দাগ দিয়ে দেয়, তার মানে ওরকম যদি দাগ দিয়ে দেয় ওটা কিন্তু শর্ট সার্কিট, তার মানে ওটাকে বাদ দিয়ে দিতে হবে, একদম এটা টোটালি বাদ। তখন এটাকে বাদ দিয়ে কিন্তু আপনাদের কি করতে হবে, অঙ্ক করতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে এইবার আমরা যেটা করবো সেটা হলো আমাদের বিদ্যুৎ বিল। ওকে, তো এটা আমরা স্ক্রিনশট নিয়ে নিয়ে এবার আমরা বিদ্যুৎ বিল করবো। দেখেন এবার আমাদের ষষ্ঠ অধ্যায় আমাদের হলো বিদ্যুৎ বিল। ঠিক আছে, বিদ্যুৎ বিল থেকে কিন্তু একটা অঙ্ক ইনশাল্লাহ অবশ্যই পরীক্ষায় থাকবে। তো আমি 3টা অঙ্ক করাই দেবো এখান থেকে, আপনারা যদি বুঝেন 3টা অঙ্কের ভিতর থেকে কিন্তু আপনি পারবেন, কারণ একদম সেম টু সেম যে 100% একই আসবে অঙ্ক এটা কোনো বলা যাবে না, কারণ না আসার সম্ভাবনাই বেশি। আপনার হয়তো বা কোনো একটা ডাটা চেঞ্জ করে দিতে পারে, আপনাকে অঙ্কটা বুঝতে হবে। আমি যদি বোঝাই দিই আপনারা ইনশাল্লাহ অবশ্যই 100% আপনারা বুঝবেন। ঠিক আছে, তো এখানে বসে স্যার একটি বাসায় দুইটি 100 ওয়াটের ফ্যান দৈনন্দিন কত ঘন্টা চলে, 10 ঘন্টা। তাহলে এখানে আমাদের প্রথম যেটা বলছে সেটা হলো ফ্যানের কথা বলছে। আপনি যার কথা বলবে আগে সেটাকে লিখবেন। ফ্যান, ফ্যান কত ওয়াটের, 100 ওয়াটের। কয়টি ফ্যান, দুইটি ফ্যান। দৈনন্দিন কত ঘন্টা চলে, 10 ঘন্টা চলে। ক্লিয়ার এতটুকু? ওকে, তারপর 40 ওয়াটের 5টি টিউব লাইট 6 ঘন্টা। তাহলে এখানে টিউব লাইট যার কথা সেটা লিখবেন, টিউব লাইট, টিউব লাইট। স্যার কত ওয়াটের, 40 ওয়াটের। কয়টি বলেন তো, 5টি। কত ঘন্টা চলে, 6 ঘন্টা চলে। একদম সিম্পল কিন্তু। দেখেন তারপর বলছে স্যার 2 কিলোওয়াট এর একটি হিটার দৈনন্দিন 4 ঘন্টা। স্যার আমরা সবসময় ওয়াটে কনভার্ট করবো, আর আমরা জানি 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট। তাহলে 2 কিলোওয়াট মানে 2000 ওয়াট, এটা হলো হিটার। হিটার, হিটার কত, তাহলে 2 কিলোওয়াট মানে কত, 2000 ওয়াট। 2000 ওয়াট এর কয়টি, একটি। কত ঘন্টা চলে, 4 ঘন্টা চলে। তারপর ওয়ান হর্স পাওয়ার, মনে রাখবেন দুইটা জিনিস। একটা একটা হচ্ছে স্যার 1 হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট। আর হর্স পাওয়ারের বাংলা হলো অশ্ব ক্ষমতা। কি ক্ষমতা, অশ্ব ক্ষমতা। এই অশ্ব ক্ষমতাও যা, হর্স পাওয়ার কিন্তু তাই। আর কোথাও যদি অ্যাম্পিয়ার থাকে, অ্যাম্পিয়ার থাকলে ওর সাথে অবশ্যই ভোল্টেজ কি করতে হবে, গুণ করতে হবে, মাথায় রাখবেন। মানে আমরা জানি স্যার সূত্র হলো এরকম যে পাওয়ার এক হলো ওয়াট, তো ওয়াটে কত হলো, পি ইকুয়াল টু কত, ভিআই, মানে ভোল্টেজ ইনটু কত, কারেন্ট। তাই অ্যাম্পিয়ার ইনটু ভোল্টেজ কিন্তু গুণ করতে হবে এটা। তারপর এখানে বলছে স্যার 1 হর্স পাওয়ারের একটি মোটর কত ঘন্টা, স্যার 2 ঘন্টা। তাহলে এখানে লিখবো আমি মোটর, মোটর কত হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার। তাহলে 1 হর্স পাওয়ারের সাথে গুণ করতে হবে 700 কত, 46। ঠিক আছে, 1 হর্স পাওয়ারের কয়টি, একটি মোটর 2 ঘন্টা। একটি মোটর কত ঘন্টা, 2 ঘন্টা। তারপর 12 ভোল্ট, এখানে এই জিনিসটা ভালো বুঝবেন।
12 ভোল্ট 500 মিলি অ্যাম্পিয়ার। স্যার মিলি অ্যাম্পিয়ার থেকে মিলি অ্যাম্পিয়ার হলে হবে না, ওকে অ্যাম্পিয়ার লাগবে। তাহলে মিলি মিলি থাকলে মনে রাখবেন স্যার 1 মিলি অ্যাম্পিয়ার সমান সমান 10⁻³ -3 অ্যাম্পিয়ার। তাহলে 12 ভোল্টের 5 মিলি অ্যাম্পিয়ারের একটি ক্যাসেট কত ঘন্টা? 2 ঘন্টা। তাহলে এখানে লিখবো স্যার ক্যাসেট, ক্যাসেট। তাহলে এখানে কত কত 500 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 500 সাথে গুণ করতে হবে 10⁻³ হ্যাঁ, কয়টি? একটি, একটি কত ঘন্টা চলে? 2 ঘন্টা চলে। ঠিক আছে, ওকে। না সরি, এখানে একটু ভুল হলো যে যখন অ্যাম্পিয়ার থাকবে ওর সাথে আবার কি গুণ করতে? ভোল্টেজ। তাহলে এখানে কত ভোল্ট দেওয়া আছে? 12 মানে 500 মিলি অ্যাম্পিয়ার থেকে আপনি অ্যাম্পিয়ারে করলাম 10⁻³ দ্বারা গুণ করে। আর ভোল্টেজ, এখানে ভোল্টেজ দেওয়া আছে কত? 12। তাহলে 12 যদি গুণ করবো ওটা হয়ে যাবে কত? ওয়াটে হয়ে যাবে। হ্যাঁ, ওটা ওয়াটে। কত কয়টি? একটি কত ঘন্টা চলে? এখানে 12টা এর ভিতরে ঢোকাই দিই, তাহলে আপনার জন্য আর বুঝতে সুবিধা হবে। তাহলে 12 এর ভিতরে দিয়ে দিলাম। কয়টি? একটি কত ঘন্টা চলে? 2 ঘন্টা চলে। ঠিক আছে, এবার এগুলোকে আমাদেরকে কি করতে হবে? ক্যালকুলেট করতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে এখানে 1000, এটা হলো তাহলে 2000 হলো, এটা হলো কত? 2000 ওয়াট আওয়ার। কারণ ওয়াট আওয়ার কেন স্যার? এটা হচ্ছে ওয়াট আর এটা কিন্তু আওয়ার, আর এটা কিন্তু সংখ্যা, এই জন্য হলো ওয়াট আওয়ারে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে স্যার 530, তাহলে 30 গুণিতক 40, এটা হচ্ছে 1200 ওয়াট আওয়ার। তারপরে পরেরটা হচ্ছে স্যার 4 দুগুণ 8, তাহলে হলো 8000 ওয়াট আওয়ার। এটা 746 গুণিতক 2, এটা হলো স্যার 1492 কত স্যার? 92 ওয়াট আওয়ার। এবার এটা কত আসে দেখা যাক। প্রথমে এখানে কিন্তু স্যার 500 ইন্টু 10⁻³ গুণিতক কত? 12 গুণিতক 1 গুণিতক 2, এটা হচ্ছে স্যার অনলি 12। অনলি কত বেরিয়েছে? 12 ওয়াট আওয়ার। তারপর আমি আরেকবার এটা করে দেখবো যে আসলে ঠিক আছে কিনা। তাহলে 500 গুণিতক 10⁻³ কত? 3 গুণিতক 12 গুণিতক 2, ঠিক আছে। এবার এগুলোকে সব যোগ করো। ঠিক আছে, সব যোগ করতে হবে। প্রথমে কত হচ্ছে? 2000 প্লাস 1200 প্লাস কত হাজার? 8000 প্লাস 1492 প্লাস 12, এটা আছে স্যার 12704। আচ্ছা, 12704, এটা কিন্তু ওয়াট আওয়ার। কিন্তু আমরা যে কারেন্ট বিলটা দেই ওটা কি ওয়াট আওয়ারে দেই না, ওটা কিলোওয়াট আওয়ারে দেই আমরা। সরি, হ্যাঁ কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার সমান 1 ইউনিট। ঠিক আছে, তাহলে এইখানে যে মানটা বের হলো, একে 12704 কে ভাগ দিতে কত দ্বারা? 1000 দ্বারা, এটা হয়ে যাবে কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, তাহলে এটা 12.704 কিলোওয়াট আওয়ার, এটা কিলোওয়াট আওয়ার। আমাদের কি বলছে দেখেন, জানুয়ারি 2012 জানুয়ারি মানে 2012 সালে জানুয়ারি মাসে বিদ্যুৎ বিল কত হবে। তাহলে আমরা জানি স্যার জানুয়ারি মাস কি করে জানুয়ারি মাস কতদিন কি করে বের করতে হবে। আমরা দেখেন সবাই এভাবে জানেন, আর হাতের বোর্ড মুষ্টি বন্ধ করবেন, করার পরে গুনবেন। এই যে উপরে উপরে যেগুলো থাকবে এগুলো হলো কিন্তু 31 দিনে, আর ভিতরে ভিতরে থাকবে সেগুলো 30 দিনে। কিন্তু এখানে একটা বিষয় হলো ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস কিন্তু হয় হলো আমার 28 দিনে। কিন্তু যদি লিপ ইয়ার হয়, লিপ ইয়ার মানে কিন্তু 29। এই অঙ্কটার ক্ষেত্রে লিপ ইয়ারের কথা বলবো, এখন বলতেছি না। তাহলে মনে মুখস্থ রাখবেন এভাবে যে জানুয়ারি ফেব্রুয়ারি, উপরে গুলো 31, নিচের গুলো 30, কিন্তু ফেব্রুয়ারি বাদে। তাহলে জানুয়ারি আমার উপরে উপরে মানে আছে কত? 31। তাহলে আমরা লিখবো যে 2012 সালের জানুয়ারি মাসের বিদ্যুৎ বিল। জানুয়ারি মাসে বিদ্যুৎ বিল, জানুয়ারি মাস হলো 31 দিনে, আর প্রতিদিন এত এত ইউনিট কারেন্ট বিল আমাদের পড়ে বাসায়। তাহলে 12.704, আর প্রতি ইউনিটের মূল্য কত টাকা দিয়ে দিয়েছে দেখো তো স্যার? 3.75 টাকা। এই যে 3 দশমিক কত টাকা? 75 টাকা। ব্যাস, এইগুলো গুণ করব, অঙ্ক শেষ। তাহলে এখানে আছে কত স্যার? 31 গুণিতক 12.704 গুণিতক 3 কত? 75। এটা হচ্ছে স্যার 1476.84, মানে 1477 টাকা। 1400 কত টাকা? 77 টাকা। আমি পয়েন্টটাকে ইগনোর করলাম, এটাকে টাকাটা বাড়াই দিলাম। ঠিক আছে, এই হচ্ছে স্যার আমাদের বিদ্যুৎ বিলের অঙ্ক। ঠিক আছে, খুবই ইজি অঙ্ক কিন্তু। ওকে, এখন দেখেন পরের অঙ্কটা কি বলছে, এটা খেয়াল করেন।
বলছে একটি ছাত্রী একটা ছাত্রাবাসে বা ছাত্রাবাস বা ছাত্রী নিবাস যাই বলুক না কেন 40টি কামরায়, কতটি কামরায়? 40টি কামরায় 100 ওয়ার্ডে 40টি বাতি দৈনিক 6 ঘন্টা, মানে 40টি কামরায় 100 ওয়ার্ডে 40টি বাতি, মানে প্রত্যেকটা কামরা একটি করে বাতি, তাই বোঝাচ্ছে না? তাহলে এখানে প্রথমে কার কথা বলছে? বাতি, তাহলে আমি লিখবো স্যার বাতি। ঠিক আছে, প্রথমে লিখবো আমরা কি স্যার? বাতি। কত ওয়ার্ডের? 100 ওয়ার্ডের। 100 কয়টি বাতি? 40টি বাতি। কত ঘন্টা চলে? 6 ঘন্টা। দেখেন 6 ঘন্টা। কমন রুম, এখন কিন্তু এখন আর 40টি রুম নেই, কমন রুম দেখেন, ওই টোটাল যে 40টি রুমের একটা কমন রুম কিন্তু একটা। কমন রুমে 1/8 হর্স পাওয়ারের 12টি ফ্যান 12 ঘন্টা। তাহলে এখানে কি লিখবো স্যার? ফ্যান। ফ্যান ফ্যান যখন লিখবো তাহলে এখানে বলছে 1/8, যেহেতু হর্স পাওয়ার আছে ওর সাথে কত গুণ হবে? 746। কয়টি? 12টি। কত ঘন্টা চলে স্যার? আমাদের 12 ঘন্টাই চলে। 12টি ফ্যান, 12টি ফ্যান আবার চলে কত ঘন্টা? 12 ঘন্টা চলে। আবার 1/2 অ্যাম্পিয়ারের একটি টেলিভিশন কত ঘন্টা চলে? 6 ঘন্টা। তাহলে টেলিভিশন মানে কি আমি টিভি বলতে পারি। 1/2, এই যখন আমি বলছি অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারের সাথে ভোল্টেজ গুণ করতে হবে। দেখেন এখানে বলে দিয়েছে স্যার সরবরাহ ভোল্টেজ কত, দেখেন তো 220, মানে ওর সাথে বলে দিতে পারে বা শেষে বলতে পারে। সরবরাহ 220, তাহলে এর সাথে গুণ করতে হবে কত? 220। ওকে। একটি টেলিভিশন কত ঘন্টা চলে? 6 ঘন্টা। কয়টি টেলিভিশন? একটি টেলিভিশন কত ঘন্টা চলে? 6 ঘন্টা চলে। তারপর বলছে যদি ছাত্রাবাসে 220 ভোল্ট সরবরাহ থাকে তবে 2012 সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যুৎ বিল কত হবে? ওকে, তাহলে আমরা আগে এইগুলো আগে ক্যালকুলেশন করে নেই। তাহলে 4 চার 24, 24 মানে কত? 240 গুণিতক 100, তাহলে এটা হচ্ছে স্যার 24,000। এটা হচ্ছে স্যার 24,000 ওয়াট আওয়ার। পরে এটা ক্যালকুলেশন করো। প্রথমে এখানে 1/8 দেবেন, সমান সমান দেবেন, ওর সাথে গুণ দেবেন। 700 কত? 46 গুণিতক 12 গুণিতক 12, তাহলে এটা হচ্ছে স্যার 13,428 ওয়াট আওয়ার। আর এখানে হচ্ছে 1/2, তাহলে 1/2 সমান সমান দেবেন আগে গুণ 220 গুণিতক কত? 6, এটা হচ্ছে স্যার 660। 660 ওয়াট কত? আওয়ার। এগুলোকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে যোগ 24,000 যোগ 13,428, 13,428, এটা হচ্ছে স্যার 38,000 কত স্যার? 88। ঠিক আছে, 88, এটা হলো ওয়াট আওয়ার। কিন্তু ওয়াট আওয়ার হলে হবে না, এটা তো কিলো আওয়ার করতে হবে, একে 1000 দ্বারা ভাগ দেন। তাহলে 38.088 কিলো ওয়াট কত? আওয়ার। ওকে, বুঝতে পারছি। এখন আমাদের বলছে 2012 সালে ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল কত। এখন যখন আমাদের ফেব্রুয়ারি মাসের কথা বলবে তখন দেখতে হবে এটা আসলে লিপ ইয়ার কিনা। লিপ ইয়ার করার সিস্টেমটা কি? যে যে সালের কথা বলবে, ফেব্রুয়ারি মাসের কথা বললে ওই যেহেতু 2012 সালের কথা বলছে ওকে আপনি 4 দ্বারা ভাগ দিবেন। কত দ্বারা ভাগ দিবেন? 4 দ্বারা। 4 দ্বারা ভাগ দিলে যদি পয়েন্ট না আসে, যেমন এখানে 503 আসছে, কোনো পয়েন্ট নেই, যদি 503 যদি আসে মানে কনস্ট্যান্ট যদি মান হয় তাহলে এটা হলো লিপ ইয়ার। তখন ওই ফেব্রুয়ারি মাসটা হবে 29 দিনে। কতদিন? দিন। আর যদি পয়েন্ট আসে তাহলে ওটা হলো 28 দিনে। ঠিক আছে। আর আরেকটা কথা বলে দিই, যদি বলে যে স্যার কোনো সাল বললো না, কোনো মাস বললো না, বলে 1 মাসের বিদ্যুৎ বিল কত, তাহলে 1 মাস কিন্তু 1 মাস মানে কিন্তু 30 দিন। ঠিক আছে। তাহলে এখানে লিখবো স্যার 2012 সালের ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসে কি বিল? বিদ্যুৎ বিল। বিদ্যুৎ বিল 2012 সালের ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল। 2012 সালের ফেব্রুয়ারি মাস হলো 29 দিনে, কেননা স্যার এটা হচ্ছে লিপ ইয়ার তাই। আর প্রতিদিন কত? 38.088, আর প্রতি ইউনিটের মূল্য কত টাকা স্যার? 5 টাকা। ওকে, প্রতি ইউনিটের মূল্য 5 টাকা। তাহলে 29 গুণিতক 38.088 গুণিতক 5, এটা হচ্ছে স্যার 5,522.76, মানে 5,523 টাকা। 5,523 টাকা, এত টাকা প্রতি মাসে কারেন্ট বিল যায়। ঠিক আছে। তো আমরা বিদ্যুৎ বিল আর একটা অঙ্ক দেখবো। ঠিক আছে, এই জাতীয় কিন্তু আপনার অঙ্ক থাকবে স্যার, হ্যাঁ আপনাকে একটু বুঝে করতে হবে। আর সর্বোচ্চ কঠিন যেগুলো সেই দুটো কিন্তু আমি বলে দিলাম, যে কঠিন মানে কি, এই যে হর্স পাওয়ার আর অ্যাম্পিয়ার, হর্স পাওয়ার অ্যাম্পিয়ার, এছাড়া তো আর কঠিন কিছু থাকবে না। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নেন এটা।
দেখেন আমাদের বিদ্যুৎ বিলের শেষ অঙ্ক আমরা 3টা অঙ্ক কিন্তু করছি। কারণ বিদ্যুৎ বিল কিন্তু আপনি সারাদিন ধরে অঙ্ক করতে থাকলে করতেই পারবেন, কিন্তু কিন্তু আপনাদের কথা হচ্ছে যে যদি অঙ্ক না বুঝেন তাহলে আপনার কিন্তু কোনো লাভ নাই। তো আশা করি স্যার আপনার অঙ্ক বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন এটা স্যার একটা বড় একটা অঙ্ক, এখানে কি বলছে দেখেন, নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক, যাদের বাসা নোয়াখালী থেকে দেখছেন তাদের পলিটেকনিকের কথা বলা হচ্ছে। যে নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের জি মাওলা ছাত্রাবাসে পূর্ব এবং পশ্চিম শাখায়, দেখেন জি মাওলা ছাত্রাবাসে পূর্ব এবং পশ্চিম শাখা মানে দুইটা শাখা আছে। ধরেন আমি একটু একে আপনাদের বুঝাই। ধরেন এ একটা শাখা, এটা হলো পূর্ব, আর এ একটা শাখা আছে, এটাকে মনে করেন স্যার আপনি কি পশ্চিম। পূর্ব এবং পশ্চিম শাখায় মোট 160টি রুম আছে। কয়টা রুম? 60টি। তাদের মধ্যে 150টি ছাত্র বাস করে। তাহলে এখন দেখেন 160টি রুমের ভিতরে 150টি ছাত্র বাস করে, তাহলে লাইটও জ্বলবে 150টিতে। যেহেতু 10টাতে ছাত্র বাস করে না, 160টি থেকে 150টি, মানে 10টা বাদ, তো ওই 10টা নিয়ে কোনো কাজই হবে না কিন্তু, ঠিক আছে। এখন বলছে স্যার প্রতি কক্ষে 100 ওয়াটের 2টি করে বাতি। তার মানে প্রথম কি লিখবেন আপনি? বাতি। বাতি কত ওয়াটের? 100 ওয়াটের কয়টি করে বাতি? 2টি করে বাতি। স্যার কতটি রুমে চলে বলেন তো? প্রতি কক্ষে, প্রতি কক্ষে মানে 150টি কক্ষের কথা বলা হচ্ছে। কয়টি করে বাতি? 2টি করে বাতি। স্যার কতটা রুমে? 150টি রুমে। কিন্তু স্যার ঘন্টার কথা এখন বলা না, ঘন্টার কথা পরে বলবে। তার বলছে স্যার 2000 ওয়াটের একটি করে হিটার, মানে ওই 150টি রুমেই কিন্তু হিটার। তাহলে এটা কি স্যার? হিটার। কত ওয়াটের? 2000 ওয়াটের কয়টি করে হিটার? একটি করে হিটার। কতটি রুমে? ওই 150টি রুমেই কিন্তু, ঠিক আছে। তারপর এই রুম কিন্তু এই পর্যন্ত শেষ। তাই এবার বলছে স্যার 2টি শাখার ডাইনিং হলে, দেখেন এই 2টি শাখার ডাইনিং হল কয়টা বলতো স্যার? একটা কিন্তু। এটা হলো ডাইনিং হল। 2টি শাখার ডাইনিং হল কিন্তু আমাদের একটা। বলছে 2টি শাখার ডাইনিং হলে, 2টি শাখার ডাইনিং হলে 100 ওয়াটের 10টি বাতি। তাহলে আবারও কিন্তু বাতি। তাহলে 100 ওয়াটের কয়টি বাতি? 100 ওয়াটের কয়টি বাতি? 100 ওয়াটের 10টি বাতি। 100 ওয়াটের কয়টি বাতি? আর এখানে রুম, আর রুম কিন্তু স্যার আমাদের একটা, কেন ডাইনিং হল কয়টা? একটা। 100 ওয়াটের 10টি বাতি। 60 ওয়াটের 10টি পাখা ওই ওই ডাইনিং হলে কিন্তু। তাহলে এটা হলো স্যার পাখা। পাখা 60 ওয়াটের কয়টি? 10টি পাখা। রুম কয়টা বলেন তো? ওই একটাই কিন্তু। তারপর কমন রুম, মানে এই যে 2টি শাখার কমন রুম কিন্তু আমাদের একটা। এটা হলো স্যার কমন রুম। কমন রুম কিন্তু আমাদের একটা। তাহলে 2টি শাখার কমন রুমে 100 ওয়াটের 10টি বাতি। আবারও বাতি। তাহলে আবারও বাতি। কত ওয়াটের? 100 ওয়াটের কয়টি? 10টি। কমন রুম কয়টা বলেন তো? একটা। তারপর 60 ওয়াটের 10টি পাখা। তাহলে আবারও পাখা। পাখা 60 ওয়াটের 10টি পাখা। কমন রুম কয়টা? একটা। তারপর 250 ওয়াটের 2টি টিভি আছে। তাহলে টিভি। তাহলে 250 ওয়াটের কয়টি? 2টি। কমন রুম কয়টা? একটা। টিভি আছে। সবগুলো দৈনন্দিন কত ঘন্টা চলে? 5 ঘন্টা চলে। সবগুলো দৈনিক 5 ঘন্টা। তাহলে এদের সাথে সবগুলোর সাথে কত গুণ করতে হবে? 5 গুণ করতে হবে, তাই না স্যার? সবগুলোর সাথে আমরা কত গুণ করতে? 5 গুণ করতে হবে। ওকে, তাহলে আমরা এই কাজটাকে আগে করে নিই, ঠিক আছে। আমার আর তো কোনো লোড নাই, এই কাজটাকে আমরা আগে করে নিব। ওকে, তাহলে প্রথমটা যদি গুণ করা হয়, প্রথম হচ্ছে স্যার 100 গুণিতক 2 গুণিতক 150 গুণিতক 5 সমান 1,50,000। এটা হচ্ছে 1,50,000। এটা হলো ওয়াট আওয়ার, ঠিক আছে। আবার এটা এটা হচ্ছে প্রথমে কত? 2000 গুণিতক 150 গুণিতক 5। এটা হচ্ছে স্যার এটা হলো 15 লক্ষ। 2 আর 2 4 1 5টা শূন্য, এটা কত লক্ষ? 15 লক্ষ। তারপর এটা খেয়াল করেন, এটা হচ্ছে কত? হচ্ছে 5000। এটা হচ্ছে স্যার 5000। এটা হলো ওয়াট আওয়ার। তাহলে এটা হচ্ছে 530, হলো 3000। 3000 ওয়াট আওয়ার। এটা হচ্ছে 5000। 5000 ওয়াট আওয়ার। এটা হলো 530, এটা হলো 3000। 3000 ওয়াট আওয়ার। এটা স্যার এটা হলো 250 গুণিতক 2 গুণিতক কত? 5। এটা হচ্ছে 2500। স্যার 2500 ওয়াট আওয়ার। এবার এগুলো সবগুলো যোগ করো। তাহলে উপরে তো যোগ করতে করতে আসি, প্রথমে 1,50,000, মানে 15 পরে 4টা শূন্য, প্লাস 15 পরে 5টা শূন্য, 2 3 4 5, 5টা শূন্য, প্লাস 5 আর 5 10, আর এই 3 আর 3 6, 16,000। 16 আর 2 18, 18,500 একবারে দিলাম। 18,500। এটা হচ্ছে
1668500 এত ওয়াট আওয়ার, ঠিক আছে। মানে 1,66,500 এটাকে ওয়াট আওয়ার থেকে কিলোওয়াট আওয়ারে করতে হবে। কিলোওয়াট করে 1000 দ্বারা ভাগ দিতে হবে এখানে। 1668500 এটা হলো কিলো ওয়াট, কত হলো আওয়ার। তা কিলোওয়াট আওয়ারে হইলো। এখন দেখেন আমাদের দুইটা কথা বলছে, আমি খদাকটাকে করি, খদাকটাকে করি। বলছে 1 মাসের বিদ্যুৎ বিল কত হবে, প্রতি ইউনিটের মূল্য এত টাকা। তাহলে 1 মাস মানে কতদিন বলেন তো, 30 দিন। তাহলে আমি খদাক আগে করতেছি, খরদাক। তাহলে 1 মাসের কত বিল, বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিল। তাহলে 1 মাস মানে কতদিন, 30 দিন। আর প্রতি এত ইউনিট, তাহলে 16668.50 এটা প্রতি ইউনিটের মূল্য কত টাকা, 1.65 টাকা। একদম খুবই কম দিয়ে দিয়েছে। 1 দশমিক কত যা দিয়ে দেবে তাই দিয়ে আপনাকে অঙ্ক করতে হবে। হ্যাঁ, নিজে নিজে মতবাড়ি করে কোনো কিছু করা যাবে না। তাহলে 1668165 1.6.50 গুণিতক 16565, ওকে। এটা হচ্ছে স্যার, এটা হচ্ছে 82,590.75 টাকা, ঠিক আছে। গুণ করে যা হবে তাই হবে আপনাদের অ্যান্সার। এখন কথা হচ্ছে যে আমি খদাগতে অ্যান্সার করলাম, কিন্তু খদাগের অ্যান্সার কি বলেছে, যে সার্ভিস কেবল দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট ছাত্রাবাসে ঢুকবে, সরবরাহ বলে 230, কত অ্যাম্পিয়ার কারেন্ট ছাত্রাবাসে ঢুকবে, তার মানে আমাদের আয়ের মান বের করতে হবে, অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে আমরা একটা সূত্র জানি, পি ইজ ইকুয়াল টু ভিআই, কি জানি, ভিআই, ভাই। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই যে পাওয়ার, পি তে পাওয়ার, পাওয়ার একক সময় ওয়াটে হয়, কিন্তু এখানে যেটা পেয়েছি আমরা দেখেন এটা হচ্ছে কি ওয়াট আওয়ার, কিন্তু ওয়াট আওয়ারে করলে হবে না। তাহলে পির মানটাকে আগে বের করে নিতে হবে। লিখবেন এখন এরা ক দাগের অ্যান্সার করতেছেন সেটাই লিখেন, ক দাগের অ্যান্সারের জন্য লিখবেন। এখন পি ইজ ইকুয়াল টু এখানে কত দেওয়া আছে, 1668500, এটা হলো ওয়াট আওয়ার। তো ওয়াট আওয়ার থেকে ওয়ার্ডে করতে হবে। তাই দেখেন প্রত্যেকের সাথে আমরা কত ঘন্টা গুণ করেছি, 5 ঘন্টা। আর এই ধরনের অঙ্ক কিন্তু একটাই ঘন্টা থাকবে। তাহলে ওই 5 ঘন্টা দ্বারা আবার ভাগ দেবো, 168,500 ভাগ 5, এটা কিন্তু হয়ে গেল কিছু ওয়াটে হয়ে গেল, ঠিক আছে। তাহলে একে যদি ভাগ দিই 1668500 ভাগ কত 5, তাহলে 333,700, এটা হচ্ছে আমাদের কি হয়ে হলো এখন, ওয়াট পেয়ে গেলাম। তাহলে এখন আমরা বের করবো কার মান, আয়ের মান। তা আই ইজ ইকুয়াল টু কত, পি বাই কত হবে এখন আমার ভি। হ্যাঁ, তাহলে পির মান কত পেয়েছি, 333,700, আর এখানে ভোল্টেজ কত দেওয়া আছে দেখো তো, 230, 230, ব্যাস। তাহলে ওকে ভাগ দেবো আমরা কত, 230 দ্বারা। তাহলে পেয়েছি স্যার 1450.86, 1450 কত 86 অ্যাম্পিয়ার। এই হচ্ছে স্যার আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন। আর দেখেন তাহলে আমরা কিন্তু সার্কিট করলাম, বিদ্যুৎ বিট করলাম, এবার করবো আমরা ক্যাপাসিট্যান্স, তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায়টা আমি এখন করে দিব না, তৃতীয় অধ্যায় কিন্তু সবগুলো করে দেওয়া আছে। আমি শুধু ওই যে তৃতীয় অধ্যায় যে 3টা থেকে 4টা অঙ্ক করতে হবে, ওই লিঙ্কটা আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে, ঠিক আছে। তা নাহলে ভিডিওটা শুধু লং হবে আর কিছু হবে না, যেহেতু ওই একই অঙ্ক করাবো, যেহেতু অলরেডি আমার ভিডিওতে আমার এই চ্যানেলে দেওয়া আছে, ওখানে দেখবেন। এবং আমি এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নেন, তারপর কথা বলছি, ওকে। এখন আমাদের এখান থেকে যে অঙ্ক আর যে 8 অধ্যায় এবং 11 অধ্যায়ের যে প্রশ্ন কতগুলো বললাম, যে এখান থেকে অবশ্যই অবশ্যই আপনাদেরকে প্রশ্ন করতে হবে, যে রচনামূলক তো অবশ্যই আপনাদেরকে সবগুলো বাজাইতে হবে। দেখেন আমাদের আর্থিং এ যে অধ্যায়টা সম্ভবত 11 অধ্যায়, আমি যাচ্ছি 11 অধ্যায়ে। দেখেন একটু বাংলা বাঙালি, এইগুলো তো বললাম আমরা তো ক্যালকুলেশন মানে ম্যাথ, তারপর প্রমাণ, এইগুলা। এখন আমাদের তো বাংলা বাঙালিতে পরীক্ষা আসবে নাকি, অবশ্যই আমাদের প্রশ্ন কিন্তু মিনিমাম 4টা পরীক্ষা আসবে। এখন 8 অধ্যায় থেকে, 8 অধ্যায় থেকে অবশ্যই আমাদের তিনটা প্রশ্ন পড়তেই হবে। অষ্টম অধ্যায় থেকে, এটা হলো অষ্টম অধ্যায় থেকে রচনামূলকের জন্য, রচনা এগুলো যেগুলো দিব সব রচনামূলকের জন্য। রচনামূলকের জন্য স্যার এখানে দেখেন এখানে আছে আপনার ব্যাটেন ওয়ারিং বা চ্যানেল ওয়ারিং, যে ব্যাটেন ওয়ারিং, ব্যাটেন বা চ্যানেল,
ব্যাটন ওয়ারিং বা কি ওয়ারিং স্যার? চ্যানেল ওয়ারিং। ব্যাটন ওয়ারিং আর চ্যানেল ওয়ারিং, রাইট। চ্যানেল ওয়ারিং এর পদ্ধতি বর্ণনা করো। বর্ণনা করো। সুপার ভেরি ভেরি। তারপর দেখেন আচ্ছা স্যার, মানে ওয়ার্কশপ বা কলকারখানায়, ওয়ার্কশপ বা কলকারখানা স্যার এটাকে আমরা বের করি স্যার কনসিল কন্ডুইট ওয়ারিং কিন্তু, হ্যাঁ। তাহলে কনসিল কন্ডুইট ওয়ারিং, কনসিল কন্ডুইট ওয়ারিং এর কার্য পদ্ধতি, আর এটা হলো সারফেস কন্ডুইট ওয়ারিং। সারফেস কন্ডুইট ওয়ারিং এর বর্ণনা। তাহলে এই তিনটা থেকে কিন্তু একটা রচনামূলক ইনশাআল্লাহ পরীক্ষা অবশ্যই থাকবে। তারপর স্যার আমাদের 11তম অধ্যায়। 11তম অধ্যায় হচ্ছে দুইটা, এটা হচ্ছে স্যার পাইপ আর্থিং, পাইপ আর্থিং এর বর্ণনা চিত্র সহ, কিন্তু চিত্র সহ। আর হচ্ছে স্যার প্লেট আর্থিং, এর বর্ণনা কত সহ, চিত্র সহ। এই দুটো থেকে একটা পরীক্ষা ইনশাআল্লাহ থাকবে। এটা হচ্ছে 8 অধ্যায় এবং 11 অধ্যায়ের রচনাবলীর কথা বললাম। দেখেন 9 থেকে আপনাদের একটা প্রশ্ন পড়বে, সেটা হচ্ছে স্যার ফ্লোরেস টিউব লাইট। 9ম অধ্যায় ফ্লোরেস টিউব লাইট, ফ্লোরেস না, দাঁড়া দেখেই বলি। টিউব লাইট, অঙ্কন করে বর্ণনা। কি বলছে স্যার? ফ্লোরোসেন্ট টিউব লাইটের চিত্র অঙ্কন করে কি করে বর্ণনা। এখান থেকে একটা প্রশ্ন খুব ভালো করে পড়বেন, ঠিক আছে? একটা প্রশ্ন 10 অধ্যায় থেকে পড়বেন হচ্ছে স্যার মিনিচার সার্কিট ব্রেকার। মিনিচার সার্কিট ব্রেকার, এমসিবি। এটা হচ্ছে স্যার 10ম অধ্যায়। 10ম অধ্যায় থেকে পড়বেন। 10ম অধ্যায় থেকে একটা পড়বেন যে মিনিচার, মিনিচার অর্থ কি? এমসিবি, সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার এর কার্যপ্রণালী, গঠন না কিন্তু কার্যপ্রণালী, ঠিক আছে? আর একটা প্রশ্ন পড়বেন, সেটা হচ্ছে 12তম অধ্যায়ে ভ্যাপার ল্যাম্প, সোডিয়াম ভ্যাপার ল্যাম্প পড়বেন। সোডিয়াম ভ্যাপার ল্যাম্প নাকি মার্কারি ভ্যাপার ল্যাম্প পড়বেন এখান থেকে, দাঁড়ান একটু দেখেই বলি। হয় সোডিয়াম ভ্যাপার ল্যাম্প, নাহলে মার্কারি ভ্যাপার ল্যাম্প, এই দুটোতে যে কোনোটা কিন্তু পরীক্ষায় আসবে। সোডিয়াম ভ্যাপার ল্যাম্প নাহলে মার্কারি। আচ্ছা, সোডিয়াম ভ্যাপার ল্যাম্পটা ভালো করে পড়েন, সোডিয়াম ভ্যাপার ল্যাম্প আর মার্কারি। এখান থেকে স্যার 12তম অধ্যায় যারা প্লাস পাইতে চান, ঠিক আছে, যারা প্লাস পাইতে চান তারা হচ্ছে এই দুটো পড়বেন। এটা হলো সোডিয়াম ভ্যাপার ল্যাম্প, এর গঠন কার্যপ্রণালী, গঠন ও কার্যপ্রণালী, ঠিক আছে? সোডিয়াম ভ্যাপার ল্যাম্পের গঠন এবং কার্যপ্রণালী। আর আরেকটা পড়বে স্যার মার্কারি, মার্কারি ভ্যাপার ল্যাম্পের গঠন ও কার্যপ্রণালী। যারা প্লাস পাইতে চান তারা তো এগুলো পড়বেন। আর যারা মোটামুটি স্যার শুধুমাত্র
পাস করতে চান তারা অবশ্যই অবশ্যই এই দুটো অবশ্যই পড়বেন, আর এই তিনটা তো অবশ্যই পড়বেন, ঠিক আছে। আর এখান থেকে স্যার আপনারা সোডিয়াম ভ্যাবলামটা ভালো করে পড়বেন। আর যে অঙ্ক যেগুলো করাই দিলাম, প্রমাণ যেগুলো করিয়ে দিলাম ওইগুলা, আর তৃতীয় অধ্যায়ের যে প্রমাণ তৃতীয় অধ্যায়ের যে অঙ্কগুলো আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে লিংক দিয়ে দেবো এখানে, ওইখান থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন, ঠিক আছে। আর আপনারা ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে রাখবেন। আর যারা ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে আছেন তারা আগামী সেমিস্টারে জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা কিন্তু ভিডিও দেওয়া হয়, এবং টোটাল ডিটেলস একদম সেমিস্টারের শুরু থেকে সেমিস্টারের শেষ পর্যন্ত যদি আমার সাথে থাকেন, ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকটা সাবজেক্টে A+ এর গ্যারান্টি আমি দিব, যদি আপনারা পড়াশোনা করে থাকেন, ঠিক আছে। আর পড়াশোনা যদি না করেন, আমি কেন, আমার মতো এরকম 10টা ভিডিও, 10টা ইউটিউবারে যদি ভিডিও দেখেন বা 10টা স্যারকে যদি পড়েন, তাও আপনাকে কেউ পাস করাতে পারবে না। সকলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।